Assalamualaikum. I hope you all are doing well and alhamdulillah I'm pretty well by the mercy of Almighty Allah. তো দেখো তোমাদের পরীক্ষা চলতেছে এবং তোমাদের 14 তারিখে রসায়ন পরীক্ষা হবে। তো তোমাদের এই ক্লাসগুলো আগে দেওয়া হতো, বাট আমি একটু সেশনাল চলতেছিল যার কারণে চট্টগ্রামে গিয়েছিলাম, সেখান থেকে আসার পর প্রচুর অসুস্থ, যার কারণে তোমাদের ক্লাসগুলো ঠিকঠাক মতো নিতে পারিনি। সো এই রসায়ন এমন একটা চ্যাপ্টার অনুযায়ী এমন একটা তোমাদের বই যেখান থেকে রসায়ন সাবজেক্ট থেকে কি কি সিকিউ আসবে এগুলো সব বলে দেওয়া যায়, বিকজ এখানে কঠিন বলতে কিছু নেই। অল্প প্রত্যেকটা চ্যাপ্টারে হাতে গোনা 3 থেকে 4টা টপিকস আছে এবং এই 3 থেকে 4টা টপিকস থেকে প্রত্যেকবার কোশ্চেন রিপিট হয়, এর বাইরে কোনো কোশ্চেন আসে না। হ্যাঁ, তো দেখো আমি যেহেতু অসুস্থ আমি সবগুলো নিতে পারবো না, তোমাদেরকে তৃতীয় এবং চতুর্থ অর্থাৎ পদার্থের গঠন এবং পর্যায় সারণী এই দুটো অধ্যায় আমি অনশটের মাধ্যমে দেখাই দেবো। এই দুটো অধ্যায় থেকে যাতে তোমরা অ্যাটলিস্ট 2টা সিকিউ অ্যান্সার করে আসতে পারো। হ্যাঁ, বাকিগুলো তোমাদের রিয়েল থেকে আমি বলছি ওটা দেখাই দিলে অলরেডি 2-1টা দেখাইও দিছে। সো চলো আমরা কথা না বাড়িয়ে আমরা যাবো। যেহেতু আমাদের অনশট ক্লাস, এর আগে আমরা তোমাদের অনেক ক্লাস করেছি, ফ্রি কন্টেন্ট দিছি, তাই না? তো এই ক্লাসে আমরা এত ডিটেইলস পড়বো না, জাস্ট কোথায় থেকে সিকিউ আসবে এই জায়গাগুলো দেখাই দেবো এবং এই জায়গাগুলো ডাউটগুলো আজকে সলভ করে দেবো। সো চলো লেটস স্টার্ট উইদাউট কিলিং এনি টাইম। ওকে, প্রথমে জানেন পদার্থের গঠন। পদার্থের গঠন তৃতীয় অধ্যায়, রসায়নের তৃতীয় অধ্যায়। এই পদার্থের গঠন এটা হচ্ছে রসায়নের তৃতীয় অধ্যায়। সব ঠিকঠাক দেখা যাচ্ছে তো? হ্যাঁ, সবকিছু ঠিকঠাক আমার মধ্যে দেখা যাচ্ছে। তাহলে পদার্থের গঠন এটা রসায়নের তৃতীয় অধ্যায়। এখান থেকে পড়তে আসলে প্রথমে কখের জন্য কিছু টপিকস আমাদেরকে পড়তে হবে। ফার্স্ট অফ অল যেমন আমাদেরকে চিনতে হবে যে পদার্থ দুই ধরনের আছে, একটা যৌগিক পদার্থ আর একটা মৌলিক পদার্থ, তাই না? যৌগিক পদার্থ আর মৌলিক পদার্থ আমরা কিভাবে চিনি? যেই পদার্থগুলো যেমন ওইটাকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে আমরা মৌলিক পদার্থ বলি। আর যেই পদার্থগুলোকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্যরকম পদার্থ পাওয়া যায়, অন্যান্য পদার্থ পাওয়া যায়, তাকে আমরা মৌলিক পদার্থ বলি। যেমন আমরা যদি একটা উদাহরণ দিই H2, একে ভাঙলে তুমি কি পাবা? হাইড্রোজেন পাবা আর অক্সিজেন পাবা। এরপরে সালফিউরিক অ্যাসিড H2SO4, একে ভাঙলে তুমি কি পাবা? হাইড্রোজেন পাবা, সালফার পাবা, অক্সিজেন পাবা। দেখো এগুলো হচ্ছে যৌগিক পদার্থের উদাহরণ। এমন অনেক পদার্থ আছে যেগুলোকে ভাঙলে ওগুলো ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না আমাদের, তাই না? এই পদার্থগুলো কি কি আছে আমাদের বলো তো? বিভিন্ন ধরনের মৌল আছে। এই পদার্থগুলো আমাদের যেমন নাইট্রোজেন আছে, একে ভাঙলে তুমি নাইট্রোজেনই পাবা আর কিছু পাবা না। অক্সিজেন আছে, একে ভাঙলে তুমি অক্সিজেনই পাবা আর কিছু পাবা না। হ্যাঁ, সিলিকন 8 আছে, একে ভাঙলে তুমি সিলিকনই পাবা, 8টা সিলিকন পাবা। এগুলো হচ্ছে আমাদের মৌলিক পদার্থ। এই ছিল আমাদের যৌগিক এবং মৌলিক পদার্থ নিয়ে আলোচনা। এরপরে এই অধ্যায় থেকে আমরা যেটা পড়তে পারি সেটা হলো আমাদের অণু এবং পরমাণু নিয়ে আমরা একটু পড়ালেখা করতে পারি। কখন আমরা জন্য জাস্ট অণু এবং পরমাণু এটা শিখে রাখবা। অণু ও পরমাণু, অণু ভার্সেস পরমাণু। দেখো অণু ভার্সেস পরমাণু আমরা কি বলতে পারি? কয়েকটা জিনিস মনে রাখবো, এগুলো যদি আমি পড়েছি জাস্ট মুখে বলে দিব, এখন আর লেখার টাইম নেই এত। যে অণু হচ্ছে ক্ষুদ্র, অণু কথাটার অর্থ হচ্ছে ক্ষুদ্র। আর পরমাণু মানে অতি, আর অণু মানে আবার ক্ষুদ্র। সন্ধি বিচ্ছেদ করলে পরম অণু, তার মানে অতি ক্ষুদ্র অণু, ঠিক আছে? তাহলে অণুকে ভাঙলে পাওয়া যায় পরমাণু, বাট পরমাণুকে ভাঙলে কি পাওয়া যায়? পরমাণুকে ভাঙলে পাওয়া যায় ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। পেন দিয়ে আমরা রাখতে হবে কি দ্বারা? পরমাণুকে ভাঙলে পেন পাওয়া যায়, PEN, পেন, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। ওকে, তাহলে দুইটা বৈশিষ্ট্য হয়ে গেল। এরপরে অণুগুলো স্বাধীনভাবে বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, বাট পরমাণু স্বাধীনভাবে বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। একটু পজ করে দেখো, দ্রুত যদি হয়ে যায় আমার কথাগুলো। হ্যাঁ, এই যে অণু আর পরমাণুর পার্থক্য আমরা শিখে ফেললাম। এরপরে এই অধ্যায় থেকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কিছু মৌলের ল্যাটিন নাম পড়তে হবে আমাকে। এখান থেকে একটা এমসিকিউ পাবা তোমরা। কিছু মৌলের ল্যাটিন নাম। তোমাদের বেশ কিছু মৌলের ল্যাটিন নাম দেওয়া আছে বইয়ে। যেমন যদি আমি দেখাই বইটা, যেমন দেখো কিছু মৌলের ল্যাটিন নাম আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই সোডিয়ামের ল্যাটিন নাম কি? নেট্রিয়াম। কপারের ল্যাটিন নাম কপারিয়াম। ওকে, এরপর পটাশিয়ামের ল্যাটিন নাম ক্যালিয়াম। সিলভারের ল্যাটিন নাম আর্জেন্টাম। টিনের স্টার নাম অ্যান্টিমনির স্টিবিয়াম। এরপরে আছে আমাদের গোল্ডের অরাম, লেডের প্লাম্বাম, টাংস্টেনের ওলফাম, আয়রনের ফেরাম, মার্কারির হাইড্রোজিয়াম। হ্যাঁ, যা আছে দেখি এটা বানানটা একবার দূর থেকে ভালো করে বোঝা যাচ্ছে না। আচ্ছা, হাইড্রারজাইরাম। হ্যাঁ, হাইড্রারজাইরাম এটা। তো এখান থেকে তোমাদের মোস্ট ইম্পর্টেন্টলি যেটা মনে রাখতেই হবে সেটা হচ্ছে টাংস্টেন। এটা অনেকবার পরীক্ষায় আসছে যে টাংস্টেনের ল্যাটিন নাম কি? ওলফাম। আর এটাকে প্রকাশ করা হয় যে প্রতীকের সাহায্যে, সেটা হলো ডাব্লিউ। ওকে, টাংস্টেনটা মনে রাখবা, আর তোমরা পটাশিয়ামটা মনে রাখবা ক্যালিয়াম, আর সোডিয়ামটা মনে রাখবা নেট্রিয়াম, অ্যান্টিমনিটাও মনে রাখবা। একবার সবথেকে যদি ইম্পর্টেন্ট বলি এখান থেকে সবথেকে ইম্পর্টেন্ট হলো তোমাদের অ্যান্টিমনি, স্টিবিয়াম এসবি দ্বারা প্রকাশ করা হয়, প্রতীকটাও মনে রাখবা। আর টাংস্টেন ওলফাম ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়, এটাকেও তোমরা ইয়েটাও মনে রাখবা, প্রতীকটাও মনে রাখবা। ওকে, এই পর্যন্ত তাহলে আমাদের শেষ। এখন আমরা এখান থেকে যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে আমাদের কিছু মৌলের ল্যাটিন নাম আমরা পড়ে ফেলছি। এই কিছু মৌলের ল্যাটিন নামের পর আমরা পড়বো এখান থেকে রাদারফোর্ড বোর পরমাণু মডেল। রাদারফোর্ড ও বোর মডেল, ঠিক আছে? এটা সিকিউ এর টপিক। এখান থেকে লিখে রাখতে পারো তোমরা, ইনশাআল্লাহ তোমরা এখান থেকে সিকিউ কমন পাবা। যেই বোর্ডে থাকো না কেন এখান থেকে একটা সিকিউ পাবা, রাদারফোর্ড ও বোর মডেল। ফার্স্ট অফ অল তোমরা পড়বা এদের বৈশিষ্ট্য। 2 নম্বরে পড়বা তোমরা এদের সীমাবদ্ধতা। 3 নম্বরে পড়বা তোমরা রাদারফোর্ডের সফলতা। হ্যাঁ, সফলতা শুধু রাদারফোর্ডেরই আছে, বোর্ডেরই আছে, এটা পড়বা সফলতা। আর 4 নম্বরে যেটা পড়বা তোমরা সেটা হচ্ছে এখান থেকে আমাদের তুলনা।
এই 4টা পড়লেই তোমাদের এনাফ। এখান থেকে আমি 5 স্টার দিয়ে দিচ্ছি, তোমরা যেই বোর্ডে থাকো না কেন ইনশাআল্লাহ তোমরা দেখবে এখান থেকে তোমাদের কোশ্চেন আসছে। তুলনাটা আমি তোমাদেরকে লিখে দেব, একটু বই দেখে পড়ে নিও, যেহেতু আমাদের সংক্ষিপ্ত ক্লাসের মাধ্যমে শেষ দিতে হবে, জাস্ট তোমাদেরকে এই সিকিউর টপিকসগুলো দেখা দিতে হবে। দ্যাটস ওয়াই আমরা তোমাদেরকে এগুলো দেখাচ্ছি আর লিখে দেখাচ্ছি। হ্যাঁ, বৈশিষ্ট্য পড়বা, সীমাবদ্ধতা পড়বা, সফলতা পড়বা, সফলতা পড়লে সফলতা পড়বা, দেন তুলনা করবা রাদারফোর্ড এবং বোর্ডের তুলনা। এটা দিয়ে তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে। হ্যাঁ, যে দুইটা মডেল দিবে, এ মডেল এবং বি মডেল, বলবে যে এ এবং বি এর মধ্যে তুলনামূলক বৈশিষ্ট্য আলোচনা করো বা তুলনা করো, তখন তোমাকে এভাবে পড়তে হবে। তো এই মডেলগুলো তোমরা একটু দেখবা। তো এটা পড়ার পরে তোমাদেরকে সিকিউ এর জন্য একটু এমসিকিউ এর জন্য আরেকটা সাজেশন দিই। এখান থেকে তোমাদের একটা এমসিকিউ আসবে, সবসময় আসে, যেটা এই যে পরমাণুর মূল কণিকা। ঠিক আছে, পরমাণুতে বিভিন্ন ধরনের কণিকা আছে। আমরা যদি বলি পরমাণুর মূল কণিকাগুলো এরকম। পরমাণুতে 2-3 ধরনের কণিকা পাওয়া যায়, স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা এবং কম্পোজিট কণিকা। হ্যাঁ, স্থায়ী কণিকাগুলোকে বলি আমরা মূল কণিকা। তো দেখো আমি যদি একটু লিখে দেখাই তোমাদেরকে, পরমাণুর ভিতরে এটা দিলাম জাস্ট ফর এমসিকিউ। হ্যাঁ, পরমাণু এখানে পাওয়া যায় স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা, কম্পোজিট কণিকা। যদি আমরা লিখি স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা, এরপর আছে কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকা। সো স্থায়ী কণিকা যেগুলোকে মোডের ভিতরে সবসময় পাওয়া যায়, এগুলো একটু মনে রাখবা, পেন দ্বারা মনে রাখবা। এই যে আগের মধ্যে পেন দ্বারা মনে রাখবা। তাহলে ফার্স্ট অফ অল ইলেকট্রন, এরপরে 2 নম্বরে আছে প্রোটন, এন্ড দেন ফাইনালি 3 নম্বরে আমাদের নিউট্রন। এই তিনটার পরিচয়গুলো মনে রাখবা, কার ভর কত, কার আধান কত, কার চার্জ কত, এই জিনিসগুলো এখান থেকে তোমাদের সিকিউ আসবে। এখান থেকে 5 স্টার দিয়ে রাখতে পারো। এখান থেকে তোমাদের একটা সিকিউ এমসিকিউ এখান থেকে আইসাই করবে এই জায়গা থেকে। এবং অস্থায়ী কণিকা প্রায় 100 প্লাস আছে। কয়টা আছে? 100 প্লাস আছে অস্থায়ী কণিকার সংখ্যা, 100 প্লাস। তোমাদের বইয়ে এভাবে ডিটেইলসে বলে নেই, বড় ক্লাসে বলে তোমরা পড়বে ইনশাআল্লাহ। তো 100 প্লাসের মধ্যে দুই একটা নাম মনে রাখো, মেসন, বোসন, পাইওন, গ্রাভিটন। মেসন, বোসন, পাইওন, গ্রাভিটন। পাইওন, গ্রাভিটন অনেকগুলোই আছে। পাইওন, গ্রাভিটন। আর কম্পোজিট কণিকা যেগুলো ভারী কণা, এগুলো তোমরা বড় ক্লাসে পাবো, জাস্ট ফর জানার জন্য বলতেছি। কম্পোজিট কণিকা হলো আলফা কণা, আর একটা হলো ডিউটেরন। সো এই যেটা তোমাদেরকে না বললেও চলবে, বাট রিকোয়েস্ট করে বলতেছি এখান থেকে তোমরা একটু পরিচয়গুলো মনে রাখবে। সবগুলো 5 স্টার দিয়ে দিছি ভাইয়া। এখান থেকে তোমাদের এমসিকিউ একটা পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। যেমন দেখো এখান থেকে যে আমি দেখাই দিচ্ছি তোমাদেরকে, এই যে ইলেকট্রনের প্রতীক তো আমরা জানি সবগুলাই, আর প্রকৃত আধান বা চার্জ ইলেকট্রনের কত, ইলেকট্রনের প্রোটনের কিন্তু প্রকৃত আধান বা চার্জ একই, জাস্ট একটা হলো মাইনাস আর একটা হলো প্লাস। ইলেকট্রনের প্রকৃত চার্জ দেখো কত, 1.60 × 10⁻19 কুলম, আর প্রোটনের প্লাস 1.60 × 10⁻19 কুলম। এরপর প্রকৃত ভর ইলেকট্রনের 9.11 × 10⁻28 গ্রাম, যদি কেজিতে নেই 31 কেজি। আর প্রোটনের কত 1.673 × 10⁻24 গ্রাম, কেজিতে নিলে 27 কেজি। আর নিউটনের 1.675, একটু মনে রাখবে, একটা 1.673 আর একটা 1.675 × 10⁻24 গ্রাম, আর কেজিতে নিলে 17, হ্যাঁ সরি 17 বলতেছি, 27। ওকে, আপেক্ষিক আধান দেখো ইলেকট্রনের হলো -1, প্রোটনের হলো +1, আর নিউটনের কোনো আপেক্ষিক আধান নাই, ও নিউট্রাল, ওর নামই হচ্ছে নিউট্রাল, তার মানে ও নিউট্রাল। আর আপেক্ষিক ভর ইলেকট্রনের ভরকে একেবারেই নগণ্য ধরা হয়, ঠিক আছে। আর প্রোটনের ভর আর নিউট্রনের ভরকে 1 ধরা হয়। সো একটা ইলেকট্রনের তুলনায় একটা প্রোটন 1837 গুণ ভারী, এটা একটু মনে রাখবে। 37 আইদার 38 হবে, আমার সরাসরি মনে নাই, বাট তোমরা এই দুটোর মধ্যে একটা হবে, একটু মনে রাখো। তাহলে একটা ইলেকট্রনের তুলনায় একটা প্রোটন 1837 গুণ বেশি ভারী। আর যদি বলে একটা প্রোটনের তুলনায় একটা ইলেকট্রন কত গুণ পাতলা, তাহলে বলবো 1/1800 গুণ পাতলা, ঠিক আছে। ওকে, এভাবে করে তোমরা একটু এই জিনিসগুলো মনে রাখবা। এখান থেকে একটা এমসিকিউ তোমরা পেয়ে যাবে। ডিয়ার স্টুডেন্ট, আরেকটা সিকিউ এর টপিকস বলতেছি, এটা 5 স্টার। এখান থেকে তোমাদের একটা সিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। সিকিউ বলতে গত খ নাম্বার আসতে পারে। বোর্ডের মডেলের স্বীকার্য আছে দুইটা। হ্যাঁ, এই বোর্ডের মডেলের ফার্স্ট একটা স্বীকার্য আছে। এই স্বীকার্যটা হলো পরমাণুর মধ্যে কক্ষপথ যখন ইলেকট্রনগুলো ঘুরে, তার কোনো রূপ শক্তি শোষণ অথবা বিকিরণ করে না। বাট যখন ইলেকট্রন উচ্চ থেকে নিম্ন শক্তি স্তরে যায় অথবা নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে যায়, তখন এরা শক্তি শোষণ অথবা বিকিরণ করে। এই শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণটা একটা সূত্র দিয়ে বের করা হয়, এটা আমরা জানবো। দেখি আমরা ইলেকট্রন, এই যে দেখো একটা পরমাণু আঁকলাম আমি, এই যে একটা পরমাণু, এই যে তার কক্ষপথ, এই যে এখানে একটা ইলেকট্রন আছে আর এইখানে একটা ইলেকট্রন আছে। মাঝে মাঝে হয় কি, এই ইলেকট্রনটা লাফ দিয়ে উচ্চ শক্তি স্তরে চলে যায়, আবার উচ্চ শক্তি স্তরে ইলেকট্রনটা লাফ দিয়ে নিম্ন শক্তি স্তরে আসতে পারে। যখন ইলেকট্রন নিচ থেকে উপরে যায় তখন কি হয় বলতো, তখন শক্তির শোষণ হয়। এই যত দূরে যাবে কক্ষপথ, যত দূরের কক্ষপথ তত শক্তি বেশি। দেখো তুমি একটা এটাকে বাড়ি হিসেবে কল্পনা করো, এটা 1 2 3 3 তলা বাড়ি এটা। হ্যাঁ, এখন দেখো যারা নিচতলা থাকে তারা একটু গরিব মানুষ, তাদের ফ্যাসিলিটি কম। যারা 2 তলা থাকে তারা থেকে একটু বড় লোক মানুষ, তাদের ফ্যাসিলিটি বেশি, 2 তলায় সুযোগ সুবিধা বেশি। যারা 3 তলা থাকে তাদের সুযোগ সুবিধা একবারেই বেশি, তাই না? এখন যত উপরে যাবে তত ভাড়া বাড়তেছে। এখন দেখো তোমার কাছে টাকা পয়সা যখন অনেক বেশি হবে, তুমি টাকা পয়সা শোষণ করছো সবার কাছ থেকে, এখন তোমার কাছে টাকা পয়সা অনেক বেশি হয়ে গেছে, তাহলে তুমি কি করবা, তুমি নিচ থেকে উপরে উঠে যাবে, তাই না? এইটাই দেখো, যখন এই যে শক্তির শোষণ ঘটলে ইলেকট্রন কোথায় যায়, নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়। ইলেকট্রন নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে যায়, শক্তি স্তরে
যায়। ওকে, তাহলে শক্তির শোষণ করলে কি হয়, তোমার কাছে টাকা পয়সা যখন বেশি হয়, তুমি শোষণ করছো সব টাকা পয়সা, তখন তুমি উপরে তলা যাবে। ইলেকট্রন সেম, যখন শক্তি শোষণ করে তখন শক্তি অনেক বেশি হয়ে যায়, আর নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়। এরপরে 2 নম্বরটা, তোমার কাছে উপরে থাকতে থাকতে তোমার টাকা পয়সা শেষ, টাকা পয়সা তুমি বিলাইতে বিলাইতে মানুষের টাকা পয়সা তোমার শেষ হয়ে গেছে, তাই না? তখন তুমি কি করবা? এখন তোমার টাকা পয়সা তুমি নিচে নেমে আসবে, উচ্চ থেকে নিচে। তাহলে শক্তির বিকিরণ, তুমি কি করছো? শক্তির বিকিরণ করছো, মানে টাকা পয়সা সব বিলাই দিছো। শক্তির বিকিরণ ঘটলে কি হয়? শক্তির বিকিরণ ঘটলে ইলেকট্রন উচ্চ থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসে, নিম্ন শক্তি স্তরে যায়। এই দুটা জিনিস একটু মনে রাখবা। ইলেকট্রন, এই শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণটা হিসাব করা হয়, এটা দ্বারা দেখো। শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ হিসাব করা হয় একটা সূত্র দ্বারা, এটা আমরা দেখব। শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ, শক্তির পরিমাণ ডেল ই দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? ডেল ই। শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ ডেল ই ইকুয়ালস টু এইচ নিউ। হ্যাঁ, এই নিউটাকে আমরা বলি কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি, এটাকে এফ দ্বারা অনেকে প্রকাশ করে। হ্যাঁ, ফিজিক্সে তোমরা পড়ছো ফ্রিকোয়েন্সি। এটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি hc বাই ল্যামডা। এটা ইকুয়ালস টু hc বাই ল্যামডা কিভাবে লিখতে পারি? ছোট করে একটু দেখো। তোমরা জানো সবাই যে v ইকুয়ালস টু f ল্যামডা। v ইকুয়ালস টু, ফিজিক্সে পড়ছো, v ইকুয়ালস টু f ল্যামডা। এই f হলো কম্পাঙ্ক, তাই না? যেহেতু আমি এখানে কম্পাঙ্ককে নিউ দ্বারা প্রকাশ করছি, তাই আমি এই f এর পরিবর্তে এখানেও নিউ দিতে পারি, নিউ দিয়ে প্রকাশ করতে পারি। ওকে, নিউ দ্বারাই প্রকাশ করলাম আমরা এখানে। যেহেতু আমরা ইলেকট্রনের বেগ নিয়ে, আলোর বেগ নিয়ে কথা বলতেছি, তাই আমরা ভি কে কেটে এখানে সি দিতে পারি। ভি কে কেটে আমরা সি দ্বারা রিপ্লেস করতে পারি। দেখো, ভি কে কেটে আমরা সি দ্বারা রিপ্লেস করি, কারণ আলোর বেগ নিয়ে কথা বলতেছি আমরা, তাই না? তাহলে ভি কে কেটে আমি সি দ্বারা রিপ্লেস করলাম। তাহলে আমি কি লিখতে পারি? সি ইকুয়ালস টু নিউ ল্যামডা। তাহলে আমার এখানে নিউ ইকুয়ালস টু কি হবে বলতো? বা নিউ ইকুয়ালস টু সি বাই ল্যামডা। এই যে সেই নিউ এর জায়গায় তুমি সি বাই ল্যামডা বসাই দাও। এই নিউ কে কেটে এবার নিউ এর জায়গায় সি বাই ল্যামডা বসাই দাও। এই যে সি বাই ল্যামডা। তাহলে এই সি এর সাথে গুণ করে এই যে এই সি বাই ল্যামডা, তাই না? আচ্ছা, এটা দেখানোর জন্য জাস্ট আমি এখানে এখন বসাই দেব নিউ। এটা হলো আমাদের সূত্র, শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ নির্ণয় করার সূত্র। এটা দ্বারা আমরা ম্যাথ করবো এখন 2-1টা। এই ম্যাথ করলে তোমরা ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। এখানে আর কোনো তোমাদের ডাউট থাকবে না, আশা করা যায়। দেখো, আমাকে একটা কথা বলো, এখানে কে কে কনস্ট্যান্ট এই সূত্রে? ডেল ই ইকুয়ালস টু এইচ বাই ল্যামডা, এটা দিয়ে বেশিরভাগ সময় করা হয় এইচ বাই ল্যামডা। এখানে কনস্ট্যান্ট কে কে? এইচ এখানে কনস্ট্যান্ট, এইচ এর ভ্যালু আমরা জানি 6.626 ইনটু 10 টু দি পাওয়ার ইনভার্স 10 টু দি পাওয়ার ইনভার্স 34 জুল সেকেন্ড, তাই না? এটা জানি আমরা। সি এর মান জানি আমরা, আলোর বেগ 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। তাহলে এইচ ও কনস্ট্যান্ট, সি ও কনস্ট্যান্ট, শুধুমাত্র ল্যামডাটা কনস্ট্যান্ট না, আর ডেলটা কনস্ট্যান্ট না। ল্যামডা হলো কি? ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য, যে আলো শোষিত বা বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য। এই যে ল্যামডা শোষিত বা বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য, শোষিত বা বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য। ওকে, আচ্ছা, আর ডেলি হলো শক্তি পার্থক্য। দুটি উচ্চ এবং নিম্ন শক্তি স্তর, উচ্চ শক্তি স্তর এবং নিম্ন শক্তি স্তরের শক্তি পার্থক্য, শক্তি পার্থক্য। ওকে, তাহলে এই সূত্র দ্বারা আমরা দেখি যে একটা ম্যাথ সলভ করি, তাহলে তোমরা ইনশাআল্লাহ তোমাদের ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের জন্য একটা ম্যাথ রেডি করে রাখলাম। এই ম্যাথ রেডি করে রাখছি, এটা করাবো। এই সূত্র দিয়ে আমরা এই ম্যাথটা করব। হ্যাঁ, এই সূত্র দিয়ে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এখান থেকে একটা তোমরা সিকিউ পাবো। দেখো কি বলছে, দুটি শক্তি স্তরের মধ্যে পার্থক্য। এই যে আমরা এই সূত্রটা একটু আগে দেখলাম, এখানে দুইটা জিনিস কনস্ট্যান্ট, একটা হলো এইচ আর একটা হলো সি, প্ল্যাঙ্কের ধ্রুবক আর আলোর বেগ। এর এই যে শক্তি স্তরের পার্থক্য ডেল ই আর এই ল্যামডা, এই দুটো শুধুমাত্র কনস্ট্যান্ট না। তো আমরা এখন লিখছি দুটি শক্তি স্তরের মধ্যে শক্তি পার্থক্য তোমাকে দেওয়া আছে। শক্তি পার্থক্য তার মানে কি দেওয়া আছে তোমাকে? স্টুডেন্ট, তোমাকে ডেল ই তারা দিয়ে রাখছে। এখন বলছে ইলেকট্রনটি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে এলে তার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, অর্থাৎ ল্যামডা কত। এখন তোমাকে ল্যামডা বের করতে হবে। জাস্ট এই দুটো কনস্ট্যান্ট, এটা মান দেওয়া আছে, এটা বের করতে হবে। নয়তো তোমার এই দুটো কনস্ট্যান্ট, এই ল্যামডা এর মান দেওয়া থাকবে, তোমাকে শক্তি পার্থক্য বের করতে হবে। হোয়াটএভার ইট ইজ, যেটা দেওয়া থাকবে না কেন, একটা দেওয়া থাকবে আর একটা বের করতে হবে। আমি একটা করা দিতেছি, এইভাবে তোমরা করে ফেলো। হ্যাঁ, দেখো ডেল ই ইকুয়ালস টু, আমরা কি জানি? ডেল ই ইকুয়ালস টু এইচ বাই ল্যামডা। আমাদেরকে বের করতে হবে ল্যামডা। তাহলে ল্যামডাকে আমরা এই সেটে রাখবো, বাকি সব এই সেটে নিয়ে যাব। বা ল্যামডা যদি এই সেটে আসে কি হবে? ল্যামডা ডেল ই ইকুয়ালস টু এইচ, বা আমাদের লাগবে ল্যামডা শুধু। তাহলে ল্যামডা ইকুয়ালস টু এইচ আর ডেল ই গুণ অবস্থা আছে, এই সেটে এসে ভাগ হয়ে গেল ডেল ই। এখন জাস্ট মানগুলো তুমি বসায় দাও। দেখো মান বসায় দিলে এইচ এর মান কি জানি? 6.626 ইনটু 10 টু দি পাওয়ার ইনভার্স 34। এরপরে সি এর মান আমরা কত জানি? আলোর বেগ 3 ইনটু 10 টু দি পাওয়ার 8। আর এখানে ডেল এর মান কত ছিল দেখো তো? 1.99 ইনটু 10 ইনভার্স 17 জুল। 1.99 ইনটু 10 ইনভার্স 17, এটা ছিল। এখন এটাকে ক্যালকুলেট করলে তুমি ল্যামডা পাবা, তরঙ্গ দৈর্ঘ্য পাবা। এটাকে যদি তুমি ক্যালকুলেট করো, এই যে ল্যামডা, এটা একটা দৈর্ঘ্য, তাই না? এটা দৈর্ঘ্যের একক কি হয়? অলওয়েজ দৈর্ঘ্যের একক হয় মিটার। কি হয় দৈর্ঘ্যের একক? মিটার। এই এককগুলো কিভাবে তোমরা ক্যালকুলেট করবে এটা তোমাকে জানিয়ে দেব আমি। আর এটার অ্যানসারটা তোমরা আমাকে দাও। এটার অ্যানসারটা মেবি হবে 9.98। দেখি তারপর একটু ক্যালকুলেশন করি। 6.626 ইনটু 10 টু দি পাওয়ার ইনভার্স 34 into 3 into 10 to the power 8 divided by 1.99 into 10 to the power inverse 17. আচ্ছা, 9.98 into 10 inverse 9, 9.99 into 10 to the power কত আসলে into 10 to the power inverse 9,
এই যে তরঙ্গ দৈর্ঘ্য, যেহেতু একটা দৈর্ঘ্য তাই এর একক মিটার। এককটা কিভাবে বের করবে তোমরা দেখো, এই যে তোমরা এখানে জানলা, এখানে প্রথম কি ছিল প্লাঙ্কের ধ্রুবক, যার একক জুল সেকেন্ড, তাই না? এই যে আমরা এখানে লিখছিলাম প্লাঙ্কের ধ্রুবকের একক জুল সেকেন্ড, কিন্তু আলোর বেগ, বেগের একক কি মিটার পার সেকেন্ড, এই যে মিটার লিখলাম, এই যে পার সেকেন্ড লিখলাম। আর নিচে কি ছিল শক্তি পার্থক্য, অর্থাৎ একটা শক্তি, শক্তির একক জুল, এই যে দিলাম জুল আমি। তাহলে দেখো ডিয়ার স্টুডেন্ট, এই নিচের জুল উপরের জুল কাটা, এই যে উপরের এস আর নিচের এস ইনভার্স 1, এস ইনভার্স 1 মানে এসটা নিচে আছে কাটা, থাকে কি শুধু এম। সো তোমার এককটা অবশ্যই এম। এই যে একক না দিলে কিন্তু তোমরা হাফ মার্ক টিচার চাইলে কেটে দিতে পারো, এক মার্ক কেটে দিতে পারো। সো এই ধরনের ম্যাথ একটা তোমরা পাবে ইনশাআল্লাহ, এটা ভালো করে করে রাখলে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। এরপর আমরা দেখব বোর্ডের দ্বিতীয় শিক্ষার্থী থেকে আরেকটা ম্যাথ আছে, এটা আমরা দেখব। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো বোর্ডের আরেকটা শিক্ষার্থী আছে, এটাকে আমরা 2 নম্বর শিক্ষার্থী বলতে পারি। এটা হলো বোর্ডের ভরবেগ সম্পর্কিত শিক্ষার্থী। বোর্ড কি বলছে যে একটা ভরবেগ, এটা জানার দরকার নেই, জাস্ট তোমরা লিখে রাখো mvr = nh/2π, তাই না? nh/2π। mvr এখানে কি mvr কি বলি আমরা ভরবেগ, ভরবেগ mvr কি বলি ভরবেগ। n হলো আমাদের কক্ষপথ, n হলো কক্ষপথ, আর এখানে আমাদের h হলো প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্ক ধ্রুবক, যা আমরা একটু আগে দেখছি, এর মান হলো 6.626 × 10⁻⁻34 জুল সেকেন্ড। ওকে, এটা আমরা ম্যাথ আসে মাঝে মাঝে। এখানে m হলো ইলেকট্রনের ভর, এটা তোমরা সবাই জানো, 9.11 × 10⁻31 কেজি, কেজিতে লিখলে 31, গ্রামে লিখলে 28। এখানে v হলো ইলেকট্রনের বেগ, আর এখানে r হলো কক্ষপথের ব্যাসার্ধ, আর হলো এখানে কক্ষপথের ব্যাসার্ধ। ওকে, আচ্ছা দেখো এখানে কনস্ট্যান্ট কি, এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, শুধুমাত্র কনস্ট্যান্ট না কোনটা, এমও কনস্ট্যান্ট, তাই না? তাহলে m ইলেকট্রনের ভর কনস্ট্যান্ট, 2π কনস্ট্যান্ট, প্লাঙ্কের ধ্রুবক কনস্ট্যান্ট। তাহলে এখানে vr আর n, এই যে vr আর n, এই তিনটা কনস্ট্যান্ট না, এই তিনটার মধ্যে যে কোনো দুইটার মান দেওয়া থাকে আর তোমাদেরকে বাকি একটার মান বের করতে বলে। এটা হলো 5 স্টার টপিক, এখান থেকে তোমাদের সিকিউতে একটা আসতে পারে। এই জিনিসগুলো থেকে তোমাদের সিকিউ আসবে। যেমন দেখো এখান থেকে আমরা একটা ম্যাথ সলভ করি, ম্যাথ সলভ করলে তোমরা পুরোপুরি ধারণা পেয়ে যাবা যে এখান থেকে কিভাবে। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা এই mvr = nh/2π, এটা দিয়ে আমরা দুটো ম্যাথ করব, এবং এই দুটো ম্যাথের মধ্যে থেকে তোমরা একটা ম্যাথ পাবা, হুবহু কোন পাবা না, ডাটাগুলো চেঞ্জ থাকতে পারে, বাট এই দুটো ম্যাথের মধ্যে থেকে তোমরা একটা যে কোনো একটা ম্যাথ পাওয়া যাবে পরীক্ষায় ইনশাআল্লাহ। দেখো আমরা কি বলতেছি, যে হিলিয়াম প্লাসের তৃতীয় শক্তি স্তরে, তাহলে তৃতীয় শক্তি স্তর বলে দিছে, তৃতীয় শক্তি স্তর, তার মানে n = আমরা বলতে পারি 3, তাই না? আবর্তনগত একটি ইলেকট্রনের বেগ বলে দিছে, তার মানে আমাদেরকে কি বলে দেওয়া আছে, v বলে দেওয়া আছে। তাহলে ওই কক্ষপথের ব্যাসার্ধ কত, তার মানে আমাদেরকে কি বের করতে বলছে, r বের করতে বলছে। আমরা কি জানি mvr = nh/2π, এটা আমরা জানি, তাই না? আমাদের কি বের করা লাগবে, দেখো বলছিলাম যে তিনটা তোমাদের এই যে h আর 2π কনস্ট্যান্ট এবং কনস্ট্যান্ট, তিনটা কি তিনটা, এখানে একটা হলো n, একটা হলো v আর একটা হলো r, এই তিনটা হলো ভেরিয়েবল। এই তিনটার মধ্যে যে কোনো দুইটার মান দেওয়া থাকবে, একটার মান বের করতে হবে। দেখছো তো, দেখো এখানে n এর মান দেওয়া আছে আর v এর মান দেওয়া আছে। ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ রেডিয়াস, অর্থাৎ ব্যাসার্ধ কত হবে। তাহলে ব্যাসার্ধ এখানে রাখো, বাদ বাকি সবগুলো ওইদিকে নিয়ে যাও, বা শুধু r রাখো এদিকে, আর এদিকে nh, নিচে 2π, তার নিচে mv চলে যাবে, এই যে m, এই যে v চলে গেল। তাহলে এটা ক্যালকুলেট করো, তাহলে n ছিল তৃতীয়, 3 দাও, h এর মান তুমি জানো 6.626 × 10⁻34। আচ্ছা, এরপর 2π এর মান দেখো, 2π এর মান 3.1416 ইনটু m এর মান, ইলেকট্রনের ভর তুমি জানো 9.11 × 10⁻31 কেজি, ইনটু v এর মান তোমাকে দিয়ে দিয়েছে 7.28 × 10⁵, 7.28 ইনটু 10⁵। এখন জাস্ট তোমাকে এটা ক্যালকুলেশন করতে হবে। ব্যাসার্ধ যেহেতু একটা দৈর্ঘ্য, তাহলে এটার অ্যান্সার আসবে কি মিটারে। তো আবার তোমরা চাইলে তোমাদেরকে প্রথমে যেভাবে দেখালাম ওইভাবে তোমরা বের করেও দেখতে পারো যে আসলে মিটারে আসে কিনা। ওকে, তাহলে দেখো এটা আমরা বের করতেছি, এটা তোমরা ক্যালকুলেট করলে এটার ভ্যালুটা যাবো, আমি ডিরেক্ট ভ্যালুটা একটু বসাই দিলাম, তোমাদের ক্যালকুলেট করে দিতেছি। দেখো তোমাদের সুবিধার্থে 3 × 6.626 3 × 6.626 × 10⁻⁻34 into 9.11 into 10⁻⁻31 into 7.28 into 10⁵। ওকে, এটা তোমরা পাওয়া 4.77 into 10⁻10, এটা পাওয়া 4.77 into 10⁻10 মিটার। এই যে এটা হলো আমাদের ব্যাসার্ধ। যাই হোক, আমাদেরকে ব্যাসার্ধ কত বের করতে বলছিল, আমরা ব্যাসার্ধ বের করে ফেলছি, এটা তোমাদের অ্যান্সার। ওকে, পরবর্তীতে দেখো কি বলছে, পরবর্তী ম্যাথে যে কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া আছে, কক্ষপথের ব্যাসার্ধ, দ্যাট মিন্স তোমাকে কি দেওয়া আছে ভাইয়া, এবার তোমাকে ব্যাসার্ধটাই দেওয়া আছে, আর দেওয়া আছে, আর বের করতে হবে না, দেওয়া আছে। ওই কক্ষপথে ইলেকট্রনের বেগ, আবার বেগও দেওয়া আছে, দ্যাট মিন্স v দেওয়া আছে, তাই না? v দেওয়া আছে। এখন তোমাকে বলছে ইলেকট্রনটি কততম কক্ষপথে, দ্যাট মিন্স তোমাকে বের করতে বলা হয়েছে এবার n = what, বের করার কোনো ব্যাপার না, তুমি জানো। এই যে এখান থেকে আমরা সলভ করি, আমরা জানি mvr = nh/2π, তাই না? তাহলে তোমাকে বের করতে হবে n, বাদ বাকি সবগুলো ওই নিয়ে যাও তুমি। তাহলে দেখো এই 2π ভাগ অবস্থা আছে, সেটা আসলে গুণ হবে, তাহলে mvr × 2π = nh। যেহেতু n এর মান বের করা লাগবে, আমি h কে আর n এর সাথে রাখবো না, h গুণ অবস্থায় আছে, সেটা আসলে ভাগ হয়ে যাবে, বা আমি বের করতে পারি n = mvr × 2π
ডিভাইড বাই এইচ। জাস্ট মানগুলো বসায় দিও। দেখো তুমি m এর মান জানো 9.11 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 31, v এর মান তোমাকে দেওয়া আছে এখানে বেগ, r এর মানও তোমাকে দেওয়া আছে ব্যাসার্ধ, 2 পাই এর মান তুমি কনস্ট্যান্ট, s এর মান তো কনস্ট্যান্ট, জাস্ট n এর মানটা বের হয়ে যাবে এখানে। ওকে, n এর মানটা বের হয়ে গেলে তোমরা এখানে বসায় দিতে পারবে n এর মানটা। এটা কত কক্ষপথ হবে এটা তোমাদের কাজ থাকবে, বাড়ির কাজ থাকবে। এখানে n এর কক্ষপথ এত কক্ষপথ কত হবে এটা লিখে রাখবে। এই দুইটা ম্যাথ করলে এখান থেকে একটা আসার পসিবিলিটি অনেক বেশি, যে কোনো বোর্ডের জন্য সত্যি। হ্যাঁ, তোমরা লিখে রাখতে পারো যে ম্যাথ আসবে ভাইয়া বলছিল এখান থেকে। ওকে, এই যে এবার আমাদের ম্যাথের কাজ কাম মোটামুটি শেষ। চলো এবার যাই আমরা অন্যখানে। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা নিশ্চয়ই খেয়াল করছো যে রাদারফোর্ড আমাদের যে মৌলের বর্ণালীগুলো ব্যাখ্যা করতে পারে না, কিন্তু বোর বর্ণালীগুলো ব্যাখ্যা করতে পারে। বাট বোরের একটা সীমাবদ্ধতা আছে। বোর ব্যাখ্যা করতে পারে পারমাণবিক বর্ণালী, বাট 1 ইলেকট্রন বিশিষ্ট মৌলের ক্ষেত্রে বোরের সূত্রগুলো প্রযোজ্য, বোরের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যাও প্রযোজ্য। 1 ইলেকট্রন বিশিষ্ট মৌল কি কি আছে বলো তো আমাকে? হাইড্রোজেন আছে 1 ইলেকট্রন বিশিষ্ট মৌল। হিলিয়াম কি 1 ইলেকট্রন বিশিষ্ট মৌল? অবশ্যই না, বাট হিলিয়াম প্লাস মানে তুমি একটা ইলেকট্রন সরায় নিছো, তার মানে ও 1 ইলেকট্রন বিশিষ্ট মৌল। আর কি আছে? লিথিয়ামে 3টা ইলেকট্রন আছে, যদি তুমি 2টা সরায় নাও ইলেকট্রন, তাহলে ওখানেও 1 ইলেকট্রন হয়ে যাবে, ও 1 ইলেকট্রন বিশিষ্ট মৌল। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিয়াম। এরপরে ব্রেডিয়াম, ব্রেডিয়ামের সংকেতটা যেন কি বিই হবে না বিআর হবে, ভুলে গেলাম। বিআর কিন্তু ব্রোমিন, বিই হবে সম্ভবত। হ্যাঁ, বিই হবে ব্রেডিয়াম, বিই ব্রেডিয়াম। 4টা ইলেকট্রন আছে, যদি তুমি 3টা ইলেকট্রন সরায় নাও তাহলে ও 1 ইলেকট্রন বিশিষ্ট মৌল। এই যে এই কয়টা মৌল, এখান থেকে মাস একটা এমসিকিউ আসবে তোমার, মাস একটা এমসিকিউ। এমসিকিউ তোমাকে বলবে যে নিচের কোনটি বোর ব্যাখ্যা করতে পারে, বা নিচের কোনটি বোর ব্যাখ্যা করতে পারে। তোমাকে যদি বলি যে নিচের কোনটি বোর ব্যাখ্যা করতে পারে, নিচের কোনটি বোর ব্যাখ্যা করতে পারে, বোর ব্যাখ্যা করতে পারে, ব্যাখ্যা করতে পারে। এই নাম্বারে দেওয়া থাকবে মনে করো তোমাকে হিলিয়াম, বি নাম্বারে দেওয়া থাকবে লিথিয়াম, এরপরে তোমার সি নাম্বারে দেওয়া থাকবে লিথিয়াম 2+, ডি নাম্বারে দেওয়া থাকবে ব্রেডিয়াম 2+। এখন দেখো হিলিয়ামের ভিতরে 2টা ইলেকট্রন, এটাকে ব্যাখ্যা করা যাবে না বোর দ্বারা। লিথিয়ামের ভিতরে 3টা ইলেকট্রন, এটাকেও ব্যাখ্যা করা যাবে না বোর দ্বারা। বাট লিথিয়াম 2+, 3টা ইলেকট্রন থেকে 2টা সরাই নিছে, 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণু হয়ে গেছে, এটাকে বোর ব্যাখ্যা করতে পারবে। বাট ব্রেডিয়াম 4 ইলেকট্রন, বাট সরাইছে কয়টা? 2টা, তার মানে এটাকে ব্যাখ্যা করতে পারবে না বোর, এখন 2টা ইলেকট্রন আছে। সো এটা তার প্রশ্ন আসতে পারে, আবার এভাবে আসতে পারে নিচের কোনটি বোর ব্যাখ্যা করতে পারে না, না দ্বারা আসতে পারে, হা দ্বারা আসতে পারে, হোয়াটএভার ইট ইজ, তোমরা অ্যানসার সুন্দর মতো করে দিবা। ওকে, দেখো এখন আমরা চলে যাবো, তোমরা ইলেকট্রন বিন্যাস সবাই পারো, তোমাদেরকে নতুন করে আমি ইলেকট্রন বিন্যাস শিখাবো না, জাস্ট তোমাদেরকে ইলেকট্রন বিন্যাসের কিছু ব্যতিক্রম হয় এটা দেখাবো। CAMP ক্যাম্প দ্বারা মনে রাখবা। সিতে হলো কপার 29, আরেকটা সিতে হলো ক্রোমিয়াম 24, ক্রোমিয়াম 24। এই দুটো ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম। এতে মনে রাখবা একটা হলো সিলভার AG, আরেকটা হলো গোল্ড AU। হ্যাঁ, সিলভার মেবি আমার মনে নাই, গোল্ড এটা 69 হতে পারে। আর এম দ্বারা মোলে পড়ে নাম, এবং মোলে পড়ে নাম এটা হলো 47 47। আর পি দ্বারা আমরা মনে রাখতে পারি প্লাম বাম সম্ভবত, পি দ্বারা আমাদের প্লাম বাম হয়। দেখি আমি আমার লেখা থাকার কথা, আচ্ছা প্লাম্বাম আর প্লাটিনাম, পিবি দ্বারা একটা হলো পিবি প্লাম্বাম আর একটা হলো প্লাটিনাম পিটি। হ্যাঁ, এই প্লাটিনাম এই কয়েকটা মৌল ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম দেখায়। এই ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসগুলো হয় এই কারণে, কারণ অর্ধপূর্ণ এবং পূর্ণ অরবিটালগুলো অধিকতর সুস্থির থাকে, যার কারণে এরা ব্যতিক্রম হয়। যেমন দেখো কপার 24 এর ইলেকট্রন বিন্যাস যদি আমি করি, কপার ক্রোমিয়াম 24, ক্রোমিয়াম 24, তাহলে কি হবে 1s2 2s2 2p6 3s2 3p6। তাহলে কয়টা হলো আমার? 2 2 4 6 10 10 2 12 12 6 18, আর আমার লাগবে কয়টা? আরো 6টা। এই 6টা কোথায় যাবে? আগে কি 3D তে যায় না, আগে 4s এ যায়। তাহলে 4s এর দুইটা আগে যাবে, 4s 2, এরপরে 3D 4, এই যে 3D 4, এটা এইভাবে লিখবে, আগে 4s এ যাবে দেন 3D তে যাবে। কেন? কারণ তোমরা জানো যে উপশক্তি যে অরবিটালের n+n এর মান কম, তার শক্তি কম, ইলেকট্রন সেখানে আগে প্রবেশ করে, এটাকে বলা হয় আউটবাউন্ড নীতি, তাই না? আচ্ছা দেখো, কিন্তু সাজায় লেখার সময় আমরা এইভাবে লিখবো, সাজায় লেখার সময় আগে আমরা 3D লিখবো, তারপরে আমরা কি লিখবো? 4s লিখবো, এই যে 3D 4, এরপরে 4s 2। ইলেকট্রন বিন্যাসটা এরকম হওয়ার কথা ছিল, বাট ওই যে আমরা জানি যে অর্ধপূর্ণ এবং পূর্ণ অরবিটালগুলো অধিক সুস্থির হয় বা স্থিতিশীল হয়, তাই দেখা যাবে যে এই 3D তে 4টা ইলেকট্রন যায় না ভাইয়া, 3D তে ইলেকট্রন যায় 5টা, এরকম হওয়ার কথা ছিল, বাট হয় 3D 5 আর 4s 1, এই যে এভাবে ইলেকট্রন যায়। দেখো 3D অর্ধপূর্ণ, 4s অর্ধপূর্ণ, এই অর্ধপূর্ণ থাকার কারণে এরা অধিক স্থিতিশীল মানে অধিক স্টেবল, তাই এই বন্ধন গঠনের মূল লক্ষ্য থাকে স্টেবিলিটি অর্জন, এরা অধিক স্টেবল, তাই এরা এভাবে ইলেকট্রন বিন্যাসটা প্রদর্শন করে। সেম ভাবে কপারটা তুমি করে ফেলতে পারো ভাইয়া। আচ্ছা দেখো, এখন ইলেকট্রন বা মাঝে মাঝে একটা প্রশ্ন আসে, 3D তে না গিয়ে 4s এ কেন আগে যায়? সরি 3D তে না গিয়ে 4s এ কেন যায়? 4s এ আগে কেন যায়? আগে কেন যায়, এটা দিয়ে একটা প্রশ্ন আসে। এখানে n+l এর মান যার কম, ইলেকট্রন সেখানে আগে যাবে। 3D এর ক্ষেত্রে তুমি জানো n+l এর মান কত? 3D এর ক্ষেত্রে n+l এর মান, দেখো n এর মান হচ্ছে 3, বসা দাও 3 প্রধান শক্তি স্তর, l এর মান কত? d এর ক্ষেত্রে l এর মান আমরা জানি, s এর ক্ষেত্রে l এর মান 0, p এর ক্ষেত্রে 1, d এর ক্ষেত্রে 2, তাহলে 2 মোটামুটি 5 হচ্ছে n এর মান, আমাদের n+l এর মান। 4s এর ক্ষেত্রে দেখো তো n+l এর মান কত হয়? n+l এর মান 4s এর ক্ষেত্রে n+l এর মান 4, আর s এর ক্ষেত্রে n এর মান 0, তাহলে 4। দেখো 4s এর n+l এর মান 4 আর 3D এর n+l এর মান 5, তাই তো ইলেকট্রন আগে 4s এ যায় দেন আমাদের 3D তে যায়। আবার মাঝে মাঝে দেখবা যে n+l এর মান দুইটা মৌলের সমান হয়ে যায়। যখন n+l এর মান দুইটা মৌলের সমান হয়ে যাবে, তখন যার n এর মান ছোট তারই শক্তি ছোট বলে বিবেচনা করবে, ইলেকট্রন সেখানেই আগে যাবে। ওকে, আচ্ছা এই পর্যন্ত আমরা হয়তো বুঝতে পারছি। এখন আমরা চলে যাব একটু অন্যদিকে। এটা তোমাদের সিকিউ এর একটা টপিকস, বাট জাস্ট আগে আমি একটু হালকা করে বেসিকটা দেখিয়ে দিই। যদি n = 1 হয়, n = 1 হয়,
তবে তোমার এখানে আমাদের n ইকুয়ালস টু হবে 0 হয়, তবে n ইকুয়ালস টু 0, n ইকুয়ালস টু কি হবে 0, n ইকুয়ালস টু 0 হলে অরবিটাল হবে একটা, অনএস অরবিটাল হবে। যদি n ইকুয়ালস টু 2 হয় তবে n ইকুয়ালস টু কত হবে 0 আর 1 হবে, 0 আর 1 অরবিটাল দুইটা, যেহেতু n এর মান 2 অরবিটাল দুইটা 2s 2p। n ইকুয়ালস টু যদি 3 হয় তবে n এর মানটাও হয় আমাদের 0 1 2 অরবিটাল হবে তিনটা, n এর মান যেহেতু তিনটা 3s 3p 3d। যদি n ইকুয়ালস টু 4 হয় তবে n ইকুয়ালস টু 0 1 2 3, যেহেতু n এর মান আমাদের চারটা অরবিটাল হবে চারটা 4s 4p 4d 4a। ওকে, এইভাবে আমরা একটু ডিল করব জিনিসগুলো। এরপরে দেখো s এর সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকতে পারে। s অরবিটালের ক্ষেত্রে n এর মানগুলো দেখি। s অরবিটালে n ইকুয়ালস টু n এর মান, অরবিটাল n এর মান, আর এদিকে থাকে n এর মান, s অরবিটাল হলে n ইকুয়ালস টু হয় 0, p অরবিটাল হলে n ইকুয়ালস টু হয় 1, d অরবিটাল হলে n ইকুয়ালস টু হয় 2, f অরবিটাল হলে n ইকুয়ালস টু 3। যার কারণে এভাবে করে আমরা কি বের করছিলাম, n প্লাস n এর মানগুলো বের করছিলাম। হ্যাঁ, এখন দেখো যে প্রধান শক্তি স্তরে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n স্কয়ার। 2n স্কয়ারটা কি, প্রধান শক্তি স্তরে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n স্কয়ার। যদি বলি 3 নং শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকতে পারে, তাহলে 2n স্কয়ার, এই যে 2 ইনটু n এর মান 3, তাহলে 3 স্কয়ার 9, তাহলে 18। তোমরা সবাই জানো 3 নং কক্ষপথে 18টা ইলেকট্রন থাকতে পারে। 2 নং কক্ষপথে কয়টা, 8টা। দেখি মিলে কিনা, তাহলে 2n স্কয়ার 2 নং কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে, তাই না? তাহলে 2 ইনটু n এর মান 2 2 গুণ 4, তাহলে 2 ইনটু 4 ইকুয়ালস টু 8। দেখছো 8টা। এটা হলো প্রধান শক্তি স্তরে ইলেকট্রন সর্বোচ্চ ধারণ ক্ষমতার ইলেকট্রন বের করার সূত্র। আরেকটা আছে উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র। এটা হলো উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র, 2 ইনটু 12 প্লাস 1। এটা হচ্ছে উপশক্তি স্তরে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা। যদি আমরা বলি যে s উপশক্তি স্তরে কয়টা ইলেকট্রন ধরে, তাহলে s এর ক্ষেত্রে n এর মান কত আমরা জানি যে 2 ইনটু 2, আর n এর মান হচ্ছে 0 প্লাস 1, তাহলে হবে দুইটা। s এর দুইটা ইলেকট্রন ধরে, তোমরা জানো সবাই যে s এর দুইটা ইলেকট্রন থাকতে পারে, বেশি থাকতে পারে না। যেমন s2 হয় 1s2 2s2 3s2, এর বেশি থাকতে পারে না। এরপরে p এর ক্ষেত্রে 2 ইনটু 12 প্লাস 1। দেখো তো এখানে p এর ক্ষেত্রে 2 ইনটু 2, n এর মান হচ্ছে 1 প্লাস 1, p এর ক্ষেত্রে 1, তাহলে কত হবে এখানে আমাদের 2 কে 2 আর 3 3 দুগুণ 6। দেখছো 6টা ইলেকট্রন। সেম ভাবে sp d এর ক্ষেত্রে তোমরা দেখবা 8টা ইলেকট্রন, সরি d এর ক্ষেত্রে 10টা আসবে, আর f এর ক্ষেত্রে মেবি 14টা আসবে। ওকে, এটাই শুধু তোমরা মনে রাখতে পারো। এখন আমি তোমাদেরকে যেটা পড়াতে যাচ্ছি সেটা হচ্ছে যে ইলেকট্রনের হিসাব। এই চার্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এই চার্টটা একবার মুখস্থ করে ফেলবা। দেখো আমি এটা তোমাদেরকে লিখে দিচ্ছি না যেহেতু সময় স্বল্পতার কারণে। এই যে এই চার্টটা, ঠিক আছে? এই যে n এর মান দিবা, n এর মানের পরে তোমরা যে শক্তি স্তর অনুযায়ী উপশক্তি স্তর l এর মান দিবা, অরবিটাল l অনুযায়ী অরবিটালের নাম দিবা, অরবিটালের প্রতীক দিবা, এরপরে অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা এই সূত্র দ্বারা হিসাব করবা। 1s এ 2টা থাকতে পারে, 2s এ 2টা, s হলেই 2টা, বাট p তে 6টা থাকতে পারে, এই যে 6টা। এবং শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা 2 নং শক্তি স্তর হলে, সরি প্রথম শক্তি স্তর হলে আমাদের 2টা ইলেকট্রন থাকতে পারে, দ্বিতীয় শক্তি স্তর হলে মোট 6টা 8টা ইলেকট্রন থাকতে পারে, তৃতীয় শক্তি স্তর হলে 18টা, চতুর্থ হলে 32টা। এভাবে তোমাদেরকে এখান থেকে প্রশ্ন করা হবে যে n এবং l এর মান হিসাব করে সবগুলো ইলেকট্রনের হিসাব করে তোমরা প্রধান শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা ব্যাখ্যা করো বা দেখাও। এভাবে প্রশ্ন আসে। আমি দেখাই দেবো কিভাবে প্রশ্ন আসে। এই টপিক থেকে একটা কোশ্চেন পাবো তোমরা ঘ নম্বরে। এটা 10 স্টার টপিকস, একবার 10 স্টার দিয়ে রাখো। এই চারটা, অর্থাৎ এই চারটাকে আমি কল মানে নাই, আমি হলে উঠে গেছি, তো আমার এই বাসায় সবকিছু নিয়ে গেছি, কল বানানোর কথা মানে। এই চারটা থেকে তোমরা এটাকে 10 স্টার দিয়ে রাখতে পারো। এই চারটাকে দেখবা যে পরীক্ষাতে এই চার থেকে কোশ্চেন করা হয়েছে, তো না পড়ে গেলে পরে আবার তোমাদের দেখবা যে রিগ্রেট করতে হবে। রিগ্রেট যেন করতে না হয়। হ্যাঁ, তোমরা পড়ে রাখো। আমি এই চারটা এখানে দেখাইলাম না, জাস্ট বই থেকে দেখাই দিলাম। 10 স্টার একটা টপিকস, এখান থেকে কোশ্চেন হবে, তোমরা পড়ে রাখবে একটু কষ্ট করে। ওকে, এরপরে যেটা আছে আমাদের সেটা দেখি আমরা। এর পরের টপিক হলো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর। মাঝে মাঝে কোশ্চেন হয়। পরের টপিক সিকিউ, এই কয়েকটা সিকিউ এর টপিক। মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর, মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর। এর সূত্র হলো যে মৌলের একটি পরমাণুর ভর ডিভাইড বাই একটি কার্বন 12 হিসেবে পারমাণবিক ভর 1/12 অংশ। মৌলের একটি পরমাণুর ভর, মৌলের একটি পরমাণুর ভর একটি কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের ভর, 1/12 অংশের ভর। ওকে, এই জিনিসটা তোমরা একটু পড়বা। এখান থেকে মাঝে মাঝে এমসিকিউ করে তারা। এখন তোমাদেরকে আমি শিখাইতাম একটি কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভরটা কিভাবে নির্ণয় করা হয়। সময় স্বল্পতার কারণে এটা আমি দেখে গেছি না, জাস্ট এটা মুখস্থ মান। এটাকে বলা হয় 1 ডাল্টন বা 1 এমএম। এটা একটা মুখস্থ মান। যেহেতু মুখস্থ মান তোমরা মুখস্থ করে রাখবা এটার মানটা। এটা তোমাদেরকে আমি আমার প্রিভিয়াস যেগুলো একাডেমিক ভিডিও আছে এখানে আমি বের করে দেখাইছি এই মানটা। এই মানটা হলো 1.66 × 10 ইনভার্স 24 গ্রাম। 1.66 ইনটু 10 টু দি পাওয়ার ইনভার্স 24 গ্রাম। এই মানটা একটু মুখস্থ রাখবো। তাহলে একটি মৌলের ভর, মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর, মৌলের একটি পরমাণুর ভর, একটি কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের ভর। সো এখান থেকে আমরা একটা ম্যাথ করে দিই, তাহলে তোমাদের অল ডাউট উইল বি ক্লিয়ারড। স্টুডেন্ট দেখো আমি একটা ম্যাথ লিখছি এখানে যে অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর 4.482 ইনটু 10 ইনভার্স 23 গ্রাম হলে এর আপেক্ষিক পারমাণবিক ভর। আমরা কি জানি মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক
ভর সমান মৌলের একটি পরমাণুর ভর। দেখো একটি পরমাণুর ভর কত দেওয়া আছে 4.482 ইন্টু 10 ইনভার্স 23 গ্রাম। আর এই যে তোমাদের একটি কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর, আগে এটা লিখবা এরপর এটা লিখবা। হ্যাঁ, তাহলে এই 1/12 অংশের ভর হলো 1.66 ইন্টু 10 ইনভার্স 24 গ্রাম, 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 24 গ্রাম। এখন দেখো এই গ্রাম আর এই গ্রাম কাটা, ক্যালকুলেট করলে পাবা 27। এই জন্য বলা হয় যে আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নাই। এটা বারবার বলা, তোমাদেরকে একদম বলছিলাম যে আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক হয় না, কারণ এই দুটা সেম জিনিসের রেশিও। এই কারণেই আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক হয় না। বাট তুমি যদি জোর করে এটাকে এককে নাও, গ্রাম এককে নাও, তাহলে এটা হয়ে যাবে 1 মোল। হ্যাঁ, ওটা আমাদের বিষয় না এই অধ্যায়ে। তোমরা এখান থেকে জেনে রাখো যে আপেক্ষিক পারমাণবিক ভর আমরা কিভাবে বের করলাম, এখান থেকে মাঝে মাঝে ম্যাথ করে টিচাররা। ওকে, এরপরে আমরা আমাদের লাস্ট টপিক আছে এই অধ্যায়ে, এটা দেখবো। এটা মুছে দিয়ে আমরা ওই অধ্যায়ে চলে যাবো লাস্ট টপিকসে আমাদের। হ্যাঁ, যে আইসোটোপের ভর থেকে কিভাবে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে পারি। সিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই টপিকসটাও। আইসোটোপের ভর থেকে আমরা কিভাবে ভর নির্ণয় করতে পারি, আইসোটোপের ভর থেকে দেখি কিভাবে আসলে টপিকসটা। আইসোটোপের শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক ভর নির্ণয়। আইসোটোপ থেকে আপেক্ষিক ভর নির্ণয়। আইসোটোপ থেকে গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। ওকে, লেখা অনেক খারাপ হতেছে, হঠাৎ করে জ্বর আসছে তো, দেখা গেছে যে জ্বরের কারণে প্রায় অনেক মাথা ব্যথা করতেছে, যার কারণে একদিকে লিখতেছে আর একদিকে চলে যেতেছে। তোমরা একটু মানায় নিও, হ্যাঁ, ক্লাসের সাথে একটু কমফোর্ট করে নিও। ওকে, তাহলে আইসোটোপের আপেক্ষিক পারমাণবিক ভর থেকে, আইসোটোপ থেকে আমরা গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করবো কিভাবে আমরা দেখি। তোমাদের কাছে দুটো আইসোটোপ আছে, ক্লোরিন 35 আর ক্লোরিন 37। এই যে ক্লোরিন 35, আর একটা আইসোটোপ আছে ক্লোরিন 37। এখন যেটা ক্লোরিন 35 এটা প্রকৃতিতে পাওয়া যায় 75%। কত পার্সেন্ট? 75% প্রকৃতিতে পাওয়া যায় 75%। আর ক্লোরিন 37 এটা প্রকৃতিতে পাওয়া যায় 25%। ক্লোরিন 35 পাওয়া যায় 75%, 37 পাওয়া যায় 25%। এই দুটো ডাটা তোমাকে দিয়ে বলছে এর গড় আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করো। আপেক্ষিক আণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর, এটা তোমরা কিভাবে নির্ণয় করবা? এই যে এইভাবে, জাস্ট যেভাবে দেখাচ্ছি। এই 35 এর সাথে 75 গুণ দিবা, 35 ইন্টু 75 গুণ দিলা, এরপরে প্লাস দিবা। এইদিকে 37 এর সাথে এটা কি পরিমাণ পাওয়া যায় এটা গুণ দিবা, 37 ইন্টু 25% গুণ দিলা। হ্যাঁ, গুণ দিয়ে জাস্ট তোমরা 100 দ্বারা ভাগ করে দিবা, নিচে তাই হয়ে যাবে। 100 দ্বারা ভাগ করে দিবা, এই যে 100 দ্বারা ভাগ করে দিলে এটা হলো 35.5। এটা হলো ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর, যেটা তোমরা আগে থেকে অলরেডি জানো। মাঝে মাঝে করে কি তারা তোমাকে আপেক্ষিক পারমাণবিক ভরটা দিয়ে দেয়, বাট তোমাকে এই পার্সেন্টেজ গুলো দেয় না, কোনটা প্রকৃতিতে কত পার্সেন্ট পাওয়া যায়। চলো এরকম একটা ম্যাথ করি আমরা। এখান থেকেও 5 স্টার টপিকস পরীক্ষায় কোশ্চেন আসবে, এখান থেকেও 5 স্টার টপিকস। এটা হ্যাঁ, দেখি কিভাবে আসে এখান থেকে। তোমাদের বইয়েরই একটা ম্যাথ করাবো আমি। তোমাদের বইয়েই বলা আছে আমাকে যে প্রকৃতিতে কপারের শতকরা পরিমাণ কোথায় জানো, তোমাদের বইয়ের ম্যাথটাই করে দেয়, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রকৃতিতে কপারের দুটি আইসোটোপ আছে, একটা হলো আমাদের কপার 63 এবং কপার 65, কপার 65। এদের আপেক্ষিক পারমাণবিক ভর বলে দিয়েছি। কি বলে দিয়েছি? এদের আপেক্ষিক পারমাণবিক ভর বলে দিয়েছে, যেটা কিনা কত আমাদের আপেক্ষিক পারমাণবিক ভরটা 63.5, 63.5। বাট এদের প্রকৃতিতে কি পরিমাণ পাওয়া যায় এটা বলে না, এটা আমরা বের করি। আমরা ধরি কপার 63 এর প্রকৃতিতে পাওয়া যায় x%, তাহলে কপার 65 কে কতটুকু পাওয়া যাবে আমাদের, এটা তো আমরা বুঝতেই পারতেছি। 100 - x%, 100 - x%, তাই না? কেন 100 - x%? তোমাকে আমি বললাম যে তোমাকে আমি 150 টাকা দিছি, এই 50 এর মধ্যে তুমি আমাকে 10 টাকা দিলে, তোমার কাছে কত থাকবে? তাহলে 50 - 10 যত থাকে তত, দুইটা মিলিয়ে তো 100% হবে, তাই না? তাহলে আমরা কি করবো? আমরা ওই 100 থেকে x কে বাদ দিলে বাকিটার পার্সেন্টেজ পেয়ে যাবো। এখন এটা তোমরা কিভাবে ক্যালকুলেট করবা? দেখো, এটা ক্যালকুলেশনটা একটু দেখাই দিচ্ছি আমি তোমাদেরকে। আবার আপেক্ষিক পারমাণবিক ভরের জায়গায় ভর সেম থাকবে, আপেক্ষিক পারমাণবিক ভর 100 এও সেম থাকবে। জাস্ট এখানে আমাদের দেখো আমরা ধরছি x%, তাহলে আমরা এই 63 দ্বারা x কে একবার গুণ করব, আর এই 65 দ্বারা এটাকে আমরা ধরছি 100 - x%, এটাকে একবার গুণ করব। তাহলে 63 ইনটু x, তাহলে কি হবে? 63x, তাই না? 63x প্লাস আরেকটা 65 ইনটু 100 - x, তাই তো। আর আপেক্ষিক পারমাণবিক ভরটা তো দেওয়া ছিল 63.5, ক্যালকুলেট করলে হবে 63x প্লাস 6 5, এই 100 দ্বারা গুণ করলে 00 হবে -65x ডিভাইডেড বাই 100। ওকে, তাহলে দেখো 63x এর সাথে তুমি -65x করছো, তাহলে তোমার -2x থাকবে, -2x। এখানে 63.5 থাকবে ইকুয়ালস টু -2x থাকবে, -2x থাকবে। কেন দেখো এই যে 63x আর এখানে মাইনাসের 65x, তাহলে মাইনাসেরটা বড়, তাহলে 63 যদি বাদ যায় 65 থেকে -2x থাকবে, প্লাস 6500 100, আর এদিকে থাকবে এই 100 ভাগ অবস্থা আছে, এটা আসলে গুণ হয়ে যাবে। গুণ হলে 6350 হবে ইকুয়ালস টু -2x প্লাস 6500 হবে। বা এখান থেকে সবগুলো ক্যালকুলেট করলে ইউ উইল গেট x ইকুয়ালস টু, দেখো এটাকে যদি তুমি এই সাইডে বিয়োগ করো তাহলে এটা মাইনাস হবে, তাই না? এই যে এটা যদি বড় হয়, বড়টার সামনে যদি মাইনাস আসে তাহলে বিয়োগফলটাও মাইনাস হবে, তাহলে উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করলে এই মাইনাসটা উঠে যাবে। তাহলে x এর মানটা তুমি পাবা, x এর মানটা কত পাবা? এখানে আমাদের বইয়ে দেওয়া আছে, দেখি পরিমাণ 75%, x পাওয়া যাবে 75%। অতএব তাহলে আরেকটা পরিমাণ কত? আরেকটা হলো 100 - x ছিল, ওইটা কত হবে? 100 -
75 ইকুয়ালস টু 25%। এভাবে তোমরা করতে পারো। এর মাধ্যমে আমরা এই অধ্যায়কে শেষ দিলাম। এছাড়াও এই অধ্যায়ে কয়েকটা খুঁটিনাটি প্রশ্ন আসছে যেগুলো তোমাদের এমসিকিউতে মাস্ট বি আসবে। তোমরা এই যে আইসোটপ, চিকিৎসা ক্ষেত্রে যে আইসোটপের ব্যবহার, চিকিৎসা ক্ষেত্রে আইসোটপের ব্যবহার, যেমন টেকনিশিয়াম 99 এর লাইফ টাইম 6 ঘন্টা এত পরীক্ষা মাস্ট বি আসে। টেকনিশিয়াম 99 কে শরীরের ভেতরে প্রবেশ করানো হয়। এরপর তেজস্ক্রিয় আইসোটপ আয়োডিন 131 সমৃদ্ধ দ্রবণ পান করানো হয়। টিউমারের উপস্থিতি নির্ণয়ে কোন আইসোটপ ব্যবহার করা হয়, পৃথিবীর বয়স নির্ণয়ে কোন আইসোটপ ব্যবহার করা হয়, লিউকেমিয়া রোগের চিকিৎসায় কোন আইসোটপ ব্যবহার করা হয়, এগুলো মাস্ট বি পড়বা। এখান থেকে একটা এমসিকিউ তোমরা ইনশাআল্লাহ পেয়ে যাবে বোর্ড পরীক্ষায় হোক বা তোমাদের যে কোনো পরীক্ষা। তোমাদের সামনে বোর্ড পরীক্ষা আর যে কোনো পরীক্ষায় কি করবে তোমরা। ওকে, এই যে নিচে একটু আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এদিকে দেখো নিচে, হ্যাঁ 25%, একটা যদি 75 হয় আরেকটা 25 তাহলে, তাই না? ওকে, নিচে তো দেখলাই। এরপরে দেখি আমরা এটা মুছে দিই আমরা পরেরটাতে যাই। ডে স্টুডেন্ট, তোমাদের জন্য দুইটা সিকিউ আমি এখানে তুলে রাখলাম। এই দুইটা সিকিউ এখন পাবো, তোমাদেরকে একটু দেখাবো জাস্ট আমরা যে টপিকগুলো করলাম এগুলো থেকে আসলে সিকিউ পাবা কিনা তোমরা। যত সিকিউ দেখো তোমরা দেখবে এগুলোর ভিতরে আসবে। যেমন দেখো এর সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত। তাহলে এ কোনটা আমাদের, এই যে 1 নম্বর মডেলটা এ এবং 2 নম্বরটা আমাদের বি, এটা হচ্ছে আমাদের বোর মডেল, এটা হচ্ছে রাদারফোর্ড মডেল। দেখি আমরা বুঝতেছি। তাহলে এর সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনের কৌণিক ভরবেগ, সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনটা কোথায় আছে? 1 2 3 নম্বর কক্ষপথে আছে, তাই না? আমরা কি জানি কৌণিক ভরবেগ mvr = nh/2π। তাহলে কৌণিক ভরবেগ হলো mvr, তোমাকে mvr বের করতে বলা হয়েছে। n এর মান তো তোমাকে দেওয়াই আছে, n এর মান কত? 3, h কনস্ট্যান্ট, 2π ও কনস্ট্যান্ট, জাস্ট n এর মান বের করে ফেলবা, হয়ে গেল এটা। দেখো ঘর আমার বলছে a ও b এর মধ্যে তুলনা করো। a হলো বোর, b হলো রাদারফোর্ড, সুন্দর মতো এদের তুলনা করে দিবা। হ্যাঁ, কিভাবে তুলনা করবো দেখো, আমি তোমাদেরকে শর্টকাটে একটু বলি, যেহেতু লেখার আমাদের সময় এখন খুবই কম। তোমাদেরকে দেখাচ্ছি যে আমি তোমাদের জন্য নোট করে রাখছিলাম এই যে রাদারফোর্ড আর বোর মডেল। রাদারফোর্ড কি সাধারণ বলবিজ্ঞানের উপর প্রতিষ্ঠিত রাদারফোর্ড মডেল, আর বোরটা হচ্ছে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। এরপর রাদারফোর্ড যে কোনো ব্যাসার্ধের, রাদারফোর্ড বলছে যে ইলেকট্রনগুলো যে কোনো ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ঘোরে বা আবর্তন করে, বাট বোর কি বলছে যে ইলেকট্রনগুলো নির্দিষ্ট ব্যাসার্ধের সুস্থিত শক্তি স্তরে আবর্তন করে। এছাড়া রাদারফোর্ড বলছে পরমাণু সুস্থিতি ব্যাখ্যা করা যায় না, রাদারফোর্ড দিয়ে পরমাণু সুস্থিতি ব্যাখ্যা করা যায় না, কারণ রাদারফোর্ড বলছে পরমাণুগুলো শক্তি শোষণ বা বিকিরণ করে। তাহলে ম্যাক্স প্লাঙ্কের তত্ত্ব অনুযায়ী এক সময় কেন্দ্রে পতিত হয়ে পরমাণু অস্তিত্ব বিলীন হয়ে যাবে, তাই না? বাট প্রকৃতি তো সেই রকম দেখা যায় না প্রকৃতিতে। তাই আমরা দেখবো যে বোর এটাকে আবার ব্যাখ্যা করছে সুন্দর করে, যেমন পরমাণু সুস্থিতি ব্যাখ্যা করা যায়। কারণ বোর বলছে পরমাণুগুলো যখন ঘোরে তখন এরা কোনোরূপ শক্তি শোষণ বা বিকিরণ করে না, এরা তখনই শক্তি শোষণ বা বিকিরণ করে যখন এরা উচ্চ থেকে নিম্ন শক্তি স্তরে যায় এবং নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে আসে। আরেকটা হলো রাদারফোর্ড দ্বারা রেখা বর্ণালীর উৎপত্তি ব্যাখ্যা করা যায় না, আর বোর দ্বারা রেখা বর্ণালীর উৎপত্তি ব্যাখ্যা করা যায়। এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখলেই করতে পারবে এটা। ওকে, আচ্ছা এরপরে দেখো এটা আমরা এরপরে বলছে আমাদেরকে 2 নম্বরে যে শক্তি স্তর, একটাতে বলে দিয়েছে শক্তি স্তর n = 4, আরেকটা মৌল বলে দিয়েছে a = 24 প্রোটন সংখ্যা। তার মানে এটা কি আমরা জানলাম এটা ক্রোমিয়াম। আরেকটা বলে দিয়েছে b = 47, তাই না? b = b তে প্রোটন সংখ্যা 47, তার মানে এটা মনে পড়ে নাম। তোমাদের কি মনে পড়ে আমি ক্যাম্প দ্বারা লিখছিলাম CAMP ক্যাম্প, এখানে m ছিল মনে পড়ে নাম, এটা 47, আর সিতে ছিল কপার আর ক্রোমিয়াম। তাহলে বিভিন্ন অরবিটালের উপস্থিতিতে ইলেকট্রন সংখ্যা হিসেব করে একের মোট ইলেকট্রন সংখ্যা নির্ণয় করা। আর এ ও বি এ ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস দেখা যায়। আসলে ঘ আগে করলাম আমরা, এ ও বি আসলে ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস দেখা যায়, কারণ কপার সরি একটা হচ্ছে ক্রোমিয়াম আর একটা হচ্ছে মনে পড়ে নাম, এগুলো একটু ইলেকট্রন বিন্যাস করে দেখাই দিল। কপারটা তো আমি তোমাদেরকে দেখাই দিয়েছি একটু আগে, যে 1s2 2s2 2p6 3s2 3p6 কয়টা হলো 10 আর 18টা। আরেকটা আসবে আমাদের 3d4 3d5 4s সরি 4s2 3d4। বাট প্রকৃতিতে এরকম দেখা যায় না। প্রকৃতিতে কিরকম দেখা যায়? প্রকৃতিতে দেখা যায় যে আমাদের দেখা যায় 3d এর মধ্যে 5টা গেছে আর 4s এর মধ্যে 1টা গেছে, কারণ এরা অর্ধপূর্ণ, আর অর্ধপূর্ণ বলে এরা অধিক সুস্থির, তাই না? আচ্ছা এরপরে দেখবো আমরা যেটা এভাবে তোমরা এই মনে পরিমাণ একটা ইলেকট্রন বিন্যাস করে ব্যাখ্যা করে দিতে পারবে স্টুডেন্ট। আর গ নাম্বারটা এবার আমরা দেখবো বিভিন্ন অরবিটালে উপস্থিত ইলেকট্রন সংখ্যা হিসেব করে একের মোট ইলেকট্রন সংখ্যা। এক মানে কি দেখো তো, এই যে এক মানে n = 4, মানে চতুর্থ শক্তি স্তরে মোট কয়টা ইলেকট্রন আছে এটা হিসাব করে তোমাকে দেখাইতে বলছে। তোমাকে একটু আগে বলছি আমি, এটা তোমার পরীক্ষা আসবে, একটা চার্ট দেখাইছিলাম তোমাকে বই থেকে, এবং বলে দিচ্ছি এই চারটা পরীক্ষা আসবে, ভালো করে পড়ে যাও। এই যে সেই চারটা, এই চার্টে তোমার n1 এর জন্য দিয়ে দিচ্ছে 2টা ইলেকট্রন, n2 এর জন্য এই যে কোড কেটে কেটে দিয়ে দিচ্ছে 8টা ইলেকট্রন, n3 এর জন্য 18টা, n4 এর জন্য 32টা। এইটুক জিনিস n4 এইটুক জিনিস তোমার দিতে হবে। হ্যাঁ, এইটুক জিনিস দেখা, এই উপরের এই জিনিসগুলো লিখবা, জাস্ট নিচের এইটুক জিনিস লিখবা, তাহলে দেখবা যে তোমার হয়ে গেছে এটার অ্যান্সার। এভাবে করে সবগুলো এগুলোর মধ্যেই আসবে। এছাড়াও আইসোটপের যে আমরা শিখলাম আইসোটপের ভর নির্ণয়, সরি আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়, এটা থেকেও ম্যাথ আসবে এই অধ্যায় থেকে। এছাড়া এই অধ্যায় থেকে টিক চিহ্ন আসতে পারে আরেকটা জায়গা থেকে, সেটা হলো আইসোটপ, আইসোটন, আইসোবার। এই তিনটা জিনিস একটু পড়বো। আইসোটপ কি? যাদের প্রোটন সংখ্যা সেম। হ্যাঁ, যেমন দেখো আমি লিখতে পারি যে হাইড্রোজেন প্রোটন সংখ্যা সেম, আরেকটা হাইড্রোজেন সবগুলোর প্রোটন সংখ্যা সেম, বাট ভর সংখ্যা ভিন্ন, 1 2 3, তাই না? প্রোটন সংখ্যা এটাকে বলা হয় আমরা প্রোটিয়াম, এটাকে বলা হয় ডিউটেরিয়াম, এটাকে বলা হয় ট্রিটিয়াম। তো প্রোটিয়ামই এমন একটা মৌল যেখানে কোনো নিউট্রন নাই, 1 - 1 0, কারণ আমাদের নিউট্রন সংখ্যা হচ্ছে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। প্রোটিয়ামে কোনো নিউট্রন নাই, ডিউটেরিয়ামে একটা নিউট্রন আছে, আর ট্রিটিয়ামে 2টা নিউট্রন আছে। এটা হলো আইসোটপ, এদের প্রোটন সংখ্যা সমান। আর আইসোবার বললে ভর সংখ্যা সেম হবে, আর এটা হলো আইসোটপ, তাই প্রোটন সংখ্যা সমান। আর আইসোটন বললে নিউট্রন সমান হবে, আর আইসোবার বললে ভর সংখ্যাটা সমান হবে। ওকে, এই অধ্যায় আমরা শেষ দিলাম। তাহলে পদার্থের গঠন আমরা পুরোপুরি শেষ দিলাম। এখন আমরা চলে যাবো যে অধ্যায়ে, সেই অধ্যায়টা হলো আমাদের পর্যায় সারণীর অধ্যায়। মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা নতুন একটা অধ্যায় শুরু করবো, পর্যায় সারণী, যেটা হলো 4র্থ অধ্যায়। হ্যাঁ, এই অধ্যায়টা অনেক ছোট, তোমরা আগেও পড়ছো, চারণ বিজারণ অধ্যায় 7ম অধ্যায়, এরপর রাসায়নিক বন্ধন 5ম অধ্যায়, এরপর 6ষ্ঠ অধ্যায় যোগ, এগুলো থেকে তো তোমরা ইজি পারবা। বাট এই দুটো অধ্যায় অনেক কনফিউশন এই জন্য যে টপিকস একটু বেশি, যার সাথে তোমরা বুঝতে পারো না কোন জায়গাগুলো এক্স্যাক্টলি পড়তে হবে, কোন জায়গাগুলোতে সিকিউ আসবে। এই জায়গাগুলো খুব সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করবো আজকে। হ্যাঁ,
তোমরা এমসিকিউ এর জন্য যে টপিকগুলো পড়বে এগুলো হলো পর্যায় সারণীর পটভূমি পড়বা, যে কে কয়টা পর্যায় সারণীতে কয়টা মৌল আবিষ্কার করলো, কত সালে আবিষ্কার করলো এটা। দেন তোমরা পড়বা পর্যায় সারণী বৈশিষ্ট্য, কোন গ্রুপে কয়টা মৌল আছে, কোন পর্যায়ে কয়টা মৌল আছে, কোন গ্রুপের মৌলের নাম কি, কোন পর্যায়ে কত থেকে মৌল শুরু হয়েছে। দেন তোমরা পড়বা পর্যায় সারণী কিছু ব্যতিক্রম, যেমন হিলিয়ামকে গ্রুপ নাম্বার 1 এ না রেখে কেন 18 তে রাখা হলো, এই ধরনের কিছু ব্যতিক্রম পড়বা তোমরা। আর সিকিউ এর জন্য আমরা এই টপিকগুলোই পড়বো। যেমন দেখো পর্যায় সারণীর পটভূমিতে অনেক এমসিকিউ আছে আসার মতো। দেখো এই যে পর্যায় সারণীর পটভূমি 1789 সালে ল্যাভয়েসি অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, মার্কারি, জিঙ্ক, সালফার ইত্যাদি মৌলকে ধাতু ও অধাতু দুই ভাগে ভাগ করেন। এরপর দেখো 1829 সালে বিজ্ঞানী ডোবেরাইন লক্ষ্য করেন 3টি মৌলের ত্রয়ী সূত্র দিচ্ছে। এরপর 1864 সাল পর্যন্ত আবিষ্কৃত মৌলসমূহের জন্য নিউল্যান্ডের অষ্টক সূত্র দেয়। এই অষ্টক সূত্র কি, ত্রয়ী সূত্র কি, এগুলো থেকে ক, খ এবং সংক্ষিপ্ত প্রশ্ন আসবে তোমাদের। এরপরে 1869 সালে রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিভ কি করেন, এই জিনিসগুলো একটু পড়বা পটভূমি। এরপরে বৈশিষ্ট্য পড়লা, এরপরে ব্যতিক্রম পড়লা। হ্যাঁ, এরপরে আমরা চলে যাবো তোমাদের যে মৌলের পর্যাবৃত্ত ধর্ম। ডিরেক্ট আমরা দেরি করবো না, জাস্ট আমরা সংক্ষেপে পড়ে ফেলবো কি কি আসতে পারে পর্যাবৃত্ত ধর্মের মধ্যে আমাদের। প্রথমটা হলো মৌলের পর্যাবৃত্ত ধর্ম, ধাতব ধর্ম। ধাতু কাকে বলে? ধাতু তোমরা ছোটবেলায় সংজ্ঞা দিছিলে এভাবে, যেগুলো দেখতে চকচকে, এরপরে বাড়ি দিলে ঢং ঢং ঝকঝক আওয়াজ করে, এগুলোকে ধাতু বলে। এই ডেফিনেশন এখন আর চলবে না। আধুনিক ডেফিনেশন অনুযায়ী, অ্যাকর্ডিং টু মডার্ন ডেফিনেশন, যে ধাতু কাকে বলে, যারা ইলেকট্রন ত্যাগ করে তাকে আমরা ধাতু বলি, এবং এই ধাতু ইলেকট্রন ত্যাগ করার যে ধর্ম তাকে ধাতব ধর্ম বলি। ইলেকট্রন ত্যাগ করে ধাতু, এই ধর্মকে ধাতব ধর্ম বলে, ধাতব ধর্ম বলে। দেখো আমি যদি এইভাবে দাগ দিই তোমরা এটাকে পর্যায় হিসেবে ধরবা, পর্যায়, যেহেতু সময় নেই সংক্ষেপে আমরা লিখতেছি পর্যায়। আর যদি এইভাবে দাগ দিই তাহলে দেখবো গ্রুপ। হ্যাঁ, এইভাবে মানে দেখো একই পর্যায়ে বাম থেকে ডানে যাইতেছে, তাই না? আর একই গ্রুপের উপর থেকে নিচে আসতেছে আমি এভাবে। এখন ধাতব ধর্ম দেখো কিভাবে আমরা ধাতব ধর্মটা কাজ করে। দেখো একই পর্যায়ে বামের মৌলগুলো আছে, যেমন লিথিয়াম, লিথিয়াম 3, এরপরে লিথিয়ামের পরে কি আছে বলতো আমাদের, লিথিয়াম 3, এরপরে লিথিয়ামের পরে বেরিলিয়াম 4, বোরন 5, বেরিলিয়াম 4, বোরন 5, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, এরপরে কি আছে কার্বন 6, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন 7। এই যে এগুলো আমরা দেখলাম। তাহলে দেখো এই ইলেকট্রন ত্যাগ করার ধর্ম, ইলেকট্রন ত্যাগ কখন করবে? যখন তার শেষ কক্ষপথে একটা অথবা দুইটা ইলেকট্রন থাকে, তখন সে চাইবে এই শেষ কক্ষপথের একটা অথবা দুইটা ইলেকট্রন ত্যাগ করে অষ্টক পূর্ণতা অর্জন করতে, আইদার দ্বিতীয় পূর্ণতা অর্জন করতে, তাই না? তাহলে দেখো লিথিয়ামের শেষ কক্ষপথে, লিথিয়াম, এই যে লিথিয়ামের শেষ কক্ষপথে প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন, পরের কক্ষপথে একটা, ও ইজিলি একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে। বেরিলিয়ামের প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন, বাট শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে বেরিলিয়ামের? একটু বড় করে দিই। ওকে, দেখো বেরিলিয়ামের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন, ও চাইলে সহজেই ইলেকট্রন ত্যাগ করে দিতে পারে, হ্যাঁ। লিথিয়ামের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন চাইলে সহজেই ইলেকট্রন ত্যাগ করে দ্বিতীয় পূর্ণতা অর্জন করতে পারে। বেরিলিয়ামের শেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন, ও তার থেকে একটু বেশি কষ্ট হবে। বোরনের শেষ কক্ষপথে তিনটা ইলেকট্রন, ওর তিনটা ইলেকট্রন ত্যাগ করতে তার থেকে আর একটু বেশি কষ্ট হবে, তাই না? আর শেষমেশ কার্বনের শেষ কক্ষপথে 6টা ইলেকট্রন, তাই কার্বন তো কোনো ইলেকট্রন ত্যাগই করে না, সরি 4টা ইলেকট্রন ত্যাগ করা চারটিখানি কথা না, তাই ওই ইলেকট্রন এত সহজে ত্যাগ করতে পারে না। নাইট্রোজেন তো আরো ইলেকট্রন ত্যাগ করবে না, কারণ শেষ কক্ষপথে 5টা ইলেকট্রন ত্যাগ করা বেশি সহজ, নাকি 3টা ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূর্ণতা অর্জন করা বেশি সহজ? অবভিয়াসলি 3টা ইলেকট্রন গ্রহণ করা, তাই নাইট্রোজেন চাইলে 3টা ইলেকট্রন গ্রহণ করবে। তাই দেখো যত তুমি বাম থেকে ডানে যাচ্ছ, এই যে পর্যায় সারণী যত বাম থেকে ডানে যাচ্ছ, এই যে ধাতব ধর্ম তত কমছে, ধাতব ধর্ম তত কি হয়, কমে, ধাতব ধর্ম তত কমে, তাই না? এই দেখো আমি যে লিখছি এই আকারগুলো কিন্তু একটু একটু ছোট করছি, এটা থেকে এটা একটু ছোট, এটা থেকে এটা একটু ছোট, তার থেকে এটা একটু ছোট, তার থেকে এটা একটু ছোট। কেন বলতো ছোট করছি আকারগুলো? কারণ এইখানে আমরা জানি নিউক্লিয়াসের বাইরে থেকে ইলেকট্রন আর ভিতরে থেকে প্রোটন, প্রোটন পজিটিভ চার্জ আর ইলেকট্রন নেগেটিভ চার্জ। এই 3টা ইলেকট্রনের জন্য ভিতরে 3টা প্রোটন আছে, 3টা প্রোটন 3টা ইলেকট্রনকে যত জোরে টানতেছে, এখানে 4টা ইলেকট্রন 4টা প্রোটনকে তার থেকে বেশি জোরে টানতেছে, তাই এটা আরো বেশি কম্প্যাক্ট হচ্ছে, তাই না? এখানে 5টা ইলেকট্রন 5টা প্রোটন, এটা তার থেকে আরো বেশি টানছে, তার কারণে এটা আরো বেশি কম্প্যাক্ট হচ্ছে, এভাবে ধীরে ধীরে অনেক কম্প্যাক্ট হচ্ছে। তাহলে আমরা বলতে পারি ধাতব ধর্ম বাম থেকে ডানে গেলে কমে, আর উপর থেকে নিচে গেলে তাহলে বাড়ে। কেন বাড়ে? উপর থেকে নিচে গেলে প্রতিবার একটা করে দেখো, লিথিয়ামের 2টা কক্ষপথ, তুমি যদি লিথিয়ামের পরে সোডিয়াম দাও তাহলে সোডিয়ামের কিন্তু 3টা কক্ষপথ, এই যে সোডিয়াম 11, ওর কক্ষপথ কিন্তু 3টা আবার, কারণ প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, এই যে 2টা ইলেকট্রন, পরের কক্ষপথে 8টা ইলেকট্রন, এই মোট হলো 10টা, পরের কক্ষপথে একটা ইলেকট্রন, এই যে একটা। তাহলে পরের কক্ষপথের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের দূরত্বটা অনেক বেশি না, আর এটা নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের দূরত্বটা অনেক কম না, তাই লিথিয়ামের থেকে সোডিয়াম আরো বেশি সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে। তাই আমরা বলতে পারি একই গ্রুপের উপর থেকে নিচে নামলে ধাতব ধর্ম বাড়ে, নিচ থেকে উপরে গেলে ধাতব ধর্মটা, সরি বাম থেকে ডানে গেলে ধাতব ধর্মটা কমে। এই যে অধাতব ধর্ম, এই অধাতব ধর্মটা সেম ধাতব ধর্মের উল্টা, যারা ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে আমরা অধাতু বলি, আর এই ইলেকট্রন গ্রহণ করা ধর্মকে অধাতব ধর্ম বলি। তাহলে বলতো বাম দিকের মৌলগুলো ইলেকট্রন গ্রহণ করবে, লিথিয়ামের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন, ওর আরো 7টা ইলেকট্রন লাগে অষ্টক পূর্ণতা অর্জন করার জন্য, অথবা দ্বিতীয় পূর্ণতা চাই বলো না কেন, তাহলে ও কি 7টা ইলেকট্রন গ্রহণ করবে না একটা ত্যাগ করবে? অবভিয়াসলি একটা ত্যাগ করবে। তাহলে আমরা বলতে পারি অধাতব ধর্ম। এটা ধাতব ধর্ম আমরা পড়লাম, এবার যদি আমরা বলি অধাতব ধর্ম, কলমের কালি প্রায় শেষের দিকে, অধাতব ধর্ম, অধাতব ধর্ম, হ্যাঁ
এই যে অধাতব ধর্ম, তাহলে অধাতব ধর্ম এটার সেম উল্টাটা হবে, এটা যেহেতু আমরা এইভাবে দিছিলাম আগে, ধাতব ধর্মের ক্ষেত্রে এটা এইভাবে ছিল, তাই না? ধাতব ধর্মের ক্ষেত্রে এটা এইভাবে ছিল, এখন যেহেতু অধাতব ধর্ম আমরা কাউন্ট করতেছি, তাহলে সেম আগেরটার উল্টাটা হবে, এটা হবে এইরকম, এটা হবে এরকম, এটা হবে এরকম, এই যে অধাতব ধর্ম এটা। আর অধাতব ধর্ম ডান থেকে বামে গেলে বাড়ে, বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে আসলে কমে। কেন বাড়ে কেন কমে বুঝতেই পারছো, যেহেতু একটা উল্টো। তোমাদেরকে আশা করি এত ডিটেলসে বলার কিছু নাই, যেহেতু তোমরা এসএসসি ক্যান্ডিডেট, 2 দিন পরে ক্যান্ডিডেট বলতে কি তোমাদের পরীক্ষা সামনে ভাই, 2 দিন পরে পরীক্ষা দেবে। এখন যদি এই জিনিস এত ডিটেলসে বোঝানো লাগে তাহলে তো আমার পক্ষে সম্ভব না, তাই না? এগুলো আমরা আগেই পেজে অনেক আলোচনা করছি, তোমাদের ফ্রি ক্লাসগুলোতে অনেক আলোচনা করছি। তাহলে আমরা ধাতব ধর্ম বললাম, অধাতব ধর্ম বললাম। এরপরে পারমাণবিক আকার, সেম পারমাণবিক আকারটা ডান থেকে যত তুমি পর্যায় সারণীর বাম থেকে ডানে যাবা তত কমবে, পারমাণবিক আকার কমে। আর যত উপর থেকে নিচে আসবা তত পারমাণবিক আকার বাড়ে। কেন কমে উপর থেকে নিচে আসলে, সরি বাম থেকে ডানে গেলে কেন কমে? এই দেখো, তোমরা যত বাম থেকে ডানে যাচ্ছ তোমাদের কি বাড়তেছে না, কক্ষপথ বাড়তেছে না, বাট ইলেকট্রন বাড়তেছে। তাই তোমার ওই যত বেশি ইলেকট্রন তত বেশি প্রোটন, তত বেশি আকর্ষণ, তত বেশি কম্প্যাক্ট মৌলটা, তাই না? তাহলে যত ইলেকট্রন বাড়তেছে তত আকর্ষণ বাড়তেছে, তত বেশি কম্প্যাক্ট হচ্ছে মৌলটা। তাই বাম থেকে ডানে গেলে দেখো আকার ধীরে ধীরে গ্রাজুয়ালি কমতেছে। এটাকে আমরা বলি যে পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ বাম থেকে ডানে গেলে যেটা কমে। আর উপর থেকে নিচে আসলে প্রত্যেকবার জয়বাড়ি তুমি উপর থেকে নিচে নাও, প্রত্যেকবার নতুন একটা করে কক্ষপথ যুক্ত হয়। দেখো লিথিয়াম ছিল 2 নম্বর পর্যায়ে, 1 নম্বর পর্যায়ে, এরপরে আমাদের সোডিয়াম ছিল 2 নম্বর পর্যায়ে, সরি লিথিয়াম 3 নম্বরে ছিল, সোডিয়াম ছিল 4 নম্বরে, তাই না? হ্যাঁ, লিথিয়াম 2 নম্বর, আমাদের 1 নম্বর গ্রুপেই ছিল, 2 নম্বর পর্যায়ে, সোডিয়াম 3 নম্বর পর্যায়ে। তাহলে দেখো উপর থেকে যখন নিচে নামবে, যে লিথিয়ামের 2টা কক্ষপথ, বাট সোডিয়ামের 3টা কক্ষপথ। তুমি যতই টানাটানি করে ছোট করে ফেলো না কেন, নতুন কক্ষপথ যুক্ত হওয়ার কারণে এটার আকারটা তুলনামূলক বড়ই হয়ে যায়। তাই আমরা এটা এভাবে লিখতে পারি যে আকারটা আমাদের হয়ে গেল পারমাণবিক আকার, যে আকারের ক্রম। যদি বলে আকারের ক্রম, তাহলে আমরা এইভাবে দেখাবো, আকার বড় কোনটা? লিথিয়ামের, তারপর বেরিলিয়ামের, তারপর বোরনের, তারপর এগুলার। এটা আকারের ক্রম, আকার বা আকার লিখে রাখলাম, আকার, আকারের ক্রম, তাই না? এবার আমরা আয়নীকরণ শক্তিটা দেখবো ডিয়ার স্টুডেন্ট। এবার আয়নীকরণ শক্তিটা দেখবো আমরা। আয়নীকরণ শক্তি হলো ইলেকট্রন বের করে আনতে যে শক্তি লাগে, ইলেকট্রন বের করে আনতে যে শক্তি লাগে সেটাকে আমরা আয়নীকরণ শক্তি বলি। দেখি দাঁড়াও, তোমাদের আরেকটা মার্কের মধ্যে থাকা কথা, ইলেকট্রন বের করে আনতে যে শক্তি লাগে, তোমাদের বইটা আরো সুন্দরভাবে বলছে ইলেকট্রন বের করে আনতে। যদি আমি বাংলা ভাষায় বলি আয়নীকরণ শক্তি, খাস বাংলায় বলি আয়নীকরণ শক্তি, ইলেকট্রন বের করে আনতে যে শক্তি, বের করে আনতে যে শক্তি, ইলেকট্রন বের করে আনতে যে শক্তি লাগে তাকে আমরা আয়নীকরণ শক্তি বলি, তাই না? তাহলে দেখো আমি আবার সেম মৌলগুলাই নেই, লিথিয়াম 3, এরপরে বেরিলিয়াম 4, লিথিয়াম বেরিলিয়াম, বোরন, বোরন 5, কার্বন 6, নাইট্রোজেন 7। দেখো তাহলে লিথিয়ামে শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, তুমি ইজিলি এটাকে বের করে আনতে পারো। আর বেরিলিয়ামের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? 2টা ইলেকট্রন। এই 2টা ইলেকট্রনকে বের করতে একটু কষ্ট হবে তোমার, কারণ বেরিলিয়ামের আকারটা লিথিয়ামের থেকে ছোট। যেটা যদি আমি লিথিয়ামের আকার ধরি, লিথিয়ামের আকার 2টা ইলেকট্রন, একটা ইলেকট্রন, লিথিয়ামের আকার, তাই না? বেরিলিয়ামের আকারটা তার থেকে একটু ছোট হবে, এই 2টা ইলেকট্রন, এই 2টা ইলেকট্রন তার থেকে একটু ছোট। এবার বোরনের আকারটা তার থেকে আরো একটু ছোট হবে, হ্যাঁ, তার থেকে আরো একটু ছোট হবে। আমাদের 5টা ইলেকট্রন আছে, তো তার থেকে আরো একটু ছোট। কার্বনের আকারটা তার থেকে আরো একটু ছোট হবে আমাদের, কার্বনের আকারটা এই যে কারণ কার্বনের শেষ কক্ষপথে আমাদের 4টা ইলেকট্রন, নাইট্রোজেনের শেষ কক্ষপথে 5টা ইলেকট্রন, আরো ছোট হবে নাইট্রোজেনের আকারটা, তাই না? ওকে, দেখো তাহলে এই যে যার আকার যত ছোট তার নিউক্লিয়াস থেকে শেষ কক্ষপথের ইলেকট্রনের সাথে আকর্ষণটাও তত বেশি। তাহলে যত আকর্ষণ বেশি হবে ওই ইলেকট্রনকে টান দিয়ে বের করতে তোমার তত বেশি শক্তি লাগবে। তাই সব থেকে আয়নীকরণ শক্তির ক্রম হলো এই যে এটা, নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি সব থেকে বেশি, তারপরে বেরিলিয়াম, তারপরে বোরনের, বেরিলিয়াম, তারপরে লিথিয়ামের আয়নীকরণ শক্তি একবারেই কম, তাই না? কারণ লিথিয়াম থেকে সহজে আমরা ইলেকট্রন বের করে আনতে পারি। এইগুলো আমাদের আয়নীকরণ শক্তির ক্রম। বা ডেফিনেশন আসলে আমার মতো এরকম ডেফিনেশন দিও না, বাংলা ডেফিনেশন যে ইলেকট্রন বের করে আনতে যে শক্তি। তোমাদের বই ডেফিনেশনটা দিবা, গ্যাসীয় অবস্থায় 1 মোল পরমাণু, কি ছিল ডেফিনেশনটা? এই যে তোমার গ্যাসীয় অবস্থায় কোনো মোলের 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল ধাতব আয়নে পরিণত করতে শক্তির যে প্রয়োজন হয় তাকে ওই মোলের আয়নীকরণ শক্তি বলে। এইভাবে ডেফিনেশনটা দিবা তোমরা, হ্যাঁ? ওকে, তাহলে আমরা দেখলাম আয়নীকরণ শক্তিটা, আমরা দেখলাম আয়নীকরণ শক্তি তুমি যত বাম থেকে ডানে যাবে তত বাড়ে। কেন বাড়ে? কারণ কি? কারণ হলো যে মৌলের আকার ছোট হয়, এই যে মৌলের আকার বাম থেকে ডানে গেলে ছোট হয়, তাই আয়নীকরণ শক্তি বাড়ে। আর উপর থেকে নিচে গেলে মৌলের আকার আবার বড় হয়, একটা করে কক্ষপথ যুক্ত হয়। মৌলের আকার বড় হলে শেষ কক্ষপথের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের যে আকর্ষণটা কমে যায়, কমলে দ্রুত তুমি খুব সহজে ইলেকট্রনকে বের করতে পারো, তাহলে কমে। ওকে, আচ্ছা, কমে মানটা ভালো করে দেখতে পাচ্ছ না অনেক তোমরা, কমে। আচ্ছা, আমরা আয়নীকরণ শক্তি দেখলাম, এবার ইলেকট্রন শক্তি দেখবো আমরা। এই জিনিসগুলাই আসে আমাদের এখান থেকে, ইলেকট্রন আসক্তি, এরপরে তড়িৎ-ঋণাত্মকতা। ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি মানে হলো ইলেকট্রনের প্রতি কে কত আসক্তি দেখাতে পারে। যেমন দেখো আমি আগে যে দেখছিলাম, যার আকার যত ছোট হবে তার নিউক্লিয়াসের সাথে দূরত্ব তত কম হবে, দূরত্ব যত কম হবে ওইখানে যদি ইলেকট্রন ঢুকতে চায় সে তত সহজেই তাকে আকর্ষণ করে ভিতরে আনতে পারবে, তাই না? তাহলে তুমি যদি বাম থেকে ডানে যাও, মৌলের আকার কি হয়? বাম থেকে ডানে গেলে মৌলের আকার বাড়ে,
ডান দিকে বাড়ি আকার কমে, মৌলের আকার কমে, মৌলের আকার কমে, আকার কমে। মৌলের আকার কমলে কি হবে আমাকে একটু বলো তো? মৌলের আকার কমলে ওইখানে যদি শেষ কক্ষপথে কোনো ইলেকট্রন ঢুকতে চায় সহজেই ঢুকতে পারবে, কারণ নিউক্লিয়াসের সাথে তার আকর্ষণটা কম থাকবে, বেশি থাকবে। তাহলে মৌলের আকার কমে, অ্যাজ এ রেজাল্ট ইলেকট্রন আসক্তি বাড়ে। ইলেকট্রন আসক্তি এই যেটা দ্বারা লিখলাম বেড়ে যায়। আর তুমি যদি নিচ থেকে উপরে উপর থেকে নিচে যাও, অর্থাৎ গ্রুপের উপর থেকে নিচে আসো, তাহলে মৌলের আকার বাড়ে। মৌলের আকার বাড়ে। মৌলের আকার বাড়লে কি হবে? ইলেকট্রন আসক্তি কমে যাবে, কারণ মৌলের আকার বাড়লে ওই যে তোমার কক্ষপথের শেষ কক্ষপথের ইলেকট্রনের সাথে দূরত্ব নিউক্লিয়াসের বাড়তেছে, আর দূরত্ব বাড়লে যদি কোনো ইলেকট্রন আসতে চায় তাহলে তাকে নিতে খুব কষ্ট হবে, কারণ তাদের আকর্ষণটা দুর্বল নিউক্লিয়াসের সাথে, তাই তাকে ঢোকাতে অনেক বেশি কষ্ট হবে। তাই আমরা বিভিন্ন ধরনের ক্রম দেখতে পাই। তোমার এই যে লিথিয়ামের যদি লিখি লিথিয়াম, এরপরে বেরিলিয়াম, এরপরে বোরন, এরপরে কার্বন, এরপরে নাইট্রোজেন। এদের মধ্যে যদি তোমাকে বলি আমি যে ইলেকট্রন আসক্তির ক্রম করতে হবে, তাহলে ইলেকট্রন আসক্তি সব থেকে কার বেশি? নাইট্রোজেনের 7টা ইলেকট্রন, তাহলে তার ইলেকট্রন আসক্তি সব থেকে বেশি। ইলেকট্রন, এই লিথিয়াম তো ইলেকট্রন নিবেই না। কেন ইলেকট্রন নিবে না? কারণ তার আকার অনেক বড়, সেই ইলেকট্রন নিবে না। এইভাবে তুমি ব্যাখ্যা করতে পারো বা এইভাবে ব্যাখ্যা করতে পারো। তার শেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রন নিবে না, সে চাইবে ইলেকট্রন ত্যাগ করে নিত্যপূর্ণতা অর্জন করতে, তাই না? এরপরে দেখবো আমরা তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা হলো সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি পরমাণু যখন ইলেকট্রনকে নিজেদের দিকে টানে, তাকে আমরা তড়িৎ ঋণাত্মকতা বলি। যেমন আমরা যদি পানির কথা বিবেচনা করি, H2O, এর গঠনটা হয় দেখতে এরকম। এই যে অক্সিজেন থাকে এরকম, দুই হাতে দুইটা হাইড্রোজেন থাকে, হ্যাঁ, উভয় সমযোজী বন্ধনে আবদ্ধ, তাহলে ইলেকট্রন শেয়ার করছে দুইটা করে। এখন এই অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হলো এগুলো ফিক্সড 3.5 অক্সিজেনের, আর হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হলো 2.1। তড়িৎ ঋণাত্মকতা মানে হলো সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রনকে নিজের দিকে টানার ক্ষমতাকে আমরা তড়িৎ ঋণাত্মকতা বলি। তাহলে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই অক্সিজেন ইলেকট্রনগুলোকে বেশি করে নিজের দিকে টানবে। হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কম, তাই হাইড্রোজেন বেশি করে টানতে পারবে না, তাই হাইড্রোজেন দেখা যাবে আংশিক ধনাত্মক হবে আর অক্সিজেন আংশিক ঋণাত্মক হবে। এই যে এই প্রক্রিয়াটা, এটাকেই বলি আমরা তড়িৎ ঋণাত্মকতা। আর তড়িৎ ঋণাত্মকতা এটা মানগুলো ফিক্সড, এই মানগুলো ফিক্সড। বড় ক্লাসে উঠলে তোমরা মুখস্থ করে এগুলো পড়বা। যে মৌলের আকার ছোট হবে, যার আকার ছোট হবে তার তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে, কারণ তার আকার ছোট, তার মানে কি নিউক্লিয়াস থেকে শেষ কক্ষপথের ইলেকট্রনের সাথে তার দূরত্বটাও কম, তাহলে সে ইজিলি টান দিতে পারবে। তাহলে তোমাকে তড়িৎ ঋণাত্মকতা কি হয় আমরা যদি বলি যে পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে আকার কমে, আকার কমলে তড়িৎ ঋণাত্মকতা কি হবে? বাড়ে। আকার কমলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, বলা ইলেকট্রনেগেটিভিটি। তড়িৎ ঋণাত্মকতা বাড়ে। আর উপর থেকে নিচে আসলে তোমার আকার কমে, আকার বাড়ে। আকার বাড়লে কি হবে? তড়িৎ ঋণাত্মকতা কমে যাবে, কারণ সে আর ইলেকট্রনকে আগের মতো নিজের দিকে টানতে পারবে না। এই গেল আমাদের তড়িৎ ঋণাত্মকতা। এবার লাস্ট টপিক আমাদের ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। এখান থেকে সিকিউ আসবে। ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। দেখো, যদি কারো শেষ কক্ষপথে S থাকে, তাহলে S এর মোট ইলেকট্রন ইকুয়ালস টু গ্রুপ সংখ্যা। যদি কারো শেষ কক্ষপথে S ও P থাকে, হ্যাঁ, S ও P থাকে, তাহলে SP এর মোট ইলেকট্রন সংখ্যা প্লাস তার সাথে 10 যোগ করবো আমি, ঠিক আছে? SP এর মোট ইলেকট্রন সংখ্যা তার সাথে 10 যোগ করে আমরা যা পাবো তাই আমাদের গ্রুপ সংখ্যা। S ও P এর মোট ইলেকট্রন প্লাস 10 ইকুয়ালস টু গ্রুপ সংখ্যা। আর যদি S এর আগে D থাকে, S এর আগে D, S ও D এর মোট ইলেকট্রন সংখ্যাই গ্রুপ সংখ্যা হবে। গ্রুপ সংখ্যা যেমন দেখো আমাদের সোডিয়ামকে নেই, সোডিয়াম 11, তাই না? এই যে 1s2 2s2 2p6 3s1, লাস্ট কি আছে আমাদের S আছে, তাহলে S এর ইলেকট্রন কয়টা? একটা। সোডিয়ামের গ্রুপ কত? 1 নং গ্রুপ। এরপরে যদি আমি সোডিয়াম নিয়ে ম্যাগনেসিয়াম নেই, ম্যাগনেসিয়াম 12, তাহলে দেখো S এর দুইটা ইলেকট্রন থাকবে, 3s2 থাকবে, তাহলে S এর দুইটা ইলেকট্রন গ্রুপ কত? 2। বাট যদি আমি ম্যাগনেসিয়াম না নিয়ে অ্যালুমিনিয়াম নেই, তাহলে দেখো কত হয় আমাদের। এই যে অ্যালুমিনিয়াম নেই, তাহলে অ্যালুমিনিয়াম 13, এটা ইলেকট্রন বিন্যাস করলে কত হবে? 3s2 3p কত হবে আমাদের? 3p1, তাহলে এটা ইলেকট্রন বিন্যাস হবে 3s2 অ্যালুমিনিয়ামের 3p1। তাহলে S ও P যদি একত্রে থাকে, S ও P এর মোট ইলেকট্রন সংখ্যা প্লাস 10, মোট ইলেকট্রন সংখ্যা কত? 3, তার সাথে যোগ করি 10, তাহলে গ্রুপ সংখ্যা 13। তুমি বিশ্বাস না করলে পর্যায় সারণীতে দেখো গ্রুপ সংখ্যা 13 কিনা অ্যালুমিনিয়ামের, হ্যাঁ, এই যে অ্যালুমিনিয়ামের গ্রুপ সংখ্যা দেখতে পারো, এই যে দেখো, এই যে অ্যালুমিনিয়ামের গ্রুপ 13। এভাবে করে তুমি প্রত্যেকটা বের করতে পারবা। আবার যাদের দেখা যাবে যে তোমাদের S ও P D আছে, যেমন আমি এটা একটা স্ক্যান্ডিয়াম 21 এর উদাহরণ নেই, স্ক্যান্ডিয়াম 21, 1s2 2s2 2p6 3s2 3p6, এরপরে 3d তে না 4s যাবে, তাই না? 4s2, এরপরে 3d কত দেখি আমরা? 21 হবে, তাহলে 2 আর 6 10, 10 আর 12, 12 আর 6 18, 18 আর 2 হলো আমাদের 20, আর এই যে 21।
21। তাহলে এস এর আগে ডি আছে না, তাহলে ডি এর আর এস এর মোট ইলেকট্রন সংখ্যা গ্রুপ সংখ্যা, তাহলে 1 + 2 = 3। তাহলে স্ক্যান্ডিয়াম 3 নং গ্রুপে আছে, বিশ্বাস না হলে তুমি দেখে নিতে পারো। এই দেখো স্ক্যান্ডিয়াম 3 নং গ্রুপে আছে, এই যে 3 নং গ্রুপ, এই যে স্ক্যান্ডিয়াম। ওকে, আর পর্যায় সংখ্যা কিভাবে বের করবা? মোট প্রধান শক্তি স্তরের সংখ্যা হলো পর্যায় সংখ্যা। দেখো এখানে সোডিয়ামের প্রধান শক্তি স্তর সর্বোচ্চ কত? 3, তাই না? তাহলে 3 হবে সোডিয়ামের পর্যায়, দেখো সোডিয়াম 3 নং পর্যায়ে অবস্থান করতেছে। এরপরে অ্যালুমিনিয়ামের এখানে মোট পর্যায় হলো এখানেও 3, অ্যালুমিনিয়াম 3 নং পর্যায়ে, যে সোডিয়ামের ওই যে অ্যালুমিনিয়াম। এরপরে স্ক্যান্ডিয়াম দেখো এখানে আসছে আমাদের 4, তার মানে 4 নং পর্যায়ে আছে, এই যে স্ক্যান্ডিয়ামের 4 নং পর্যায়ে, এই যে স্ক্যান্ডিয়াম। ওকে, আশা করি সব বুঝতে পারছো তোমরা। এখন তোমাদেরকে হালকা করে একটা সিকিউ দেখাই দিই, যাতে তোমরা বুঝতে পারো। এই টপিকগুলো থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে ইনশাআল্লাহ, যদি কেউ ভালো করে পড়ে যাও এখান থেকে তোমরা ফুল মার্কস ক্যারি করতে পারবে ইনশাআল্লাহ। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে ছোট্ট দুটো সিকিউ এখান থেকে দেখাই দিই, আজকে আমরা শেষ করি। হ্যাঁ, প্রথম সিকিউটা আসছে চট্টগ্রাম বোর্ডে 23 সালে, আর পরের সিকিউটা আছে 22 সালে। এটা হলো CU 23, তোমরা লিখে রাখতে পারো CU 23 চট্টগ্রাম। CU চট্টগ্রাম ইউনিভার্সিটি হয়ে গেল, CHT চট্টগ্রাম 22, আর পরেরটা হলো RB রাজশাহী বোর্ড 22 সালে আসছে। ওকে, দেখো প্রথম সিকিউ তোমাদেরকে বলেছে X 21, Y 17, Z 14, W 11। এই X Y Z এগুলো কিন্তু প্রচলিত প্রতীক নয়, এগুলোকে বিভিন্ন রকম প্রতীক বোঝানো হয়েছে। ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে X Y Z এর অবস্থান নির্ণয় করো। X এর অবস্থান নির্ণয় করতে পারবে না তোমরা, X 21 আমরা জানি স্ক্যান্ডিয়ামে। তারপর আমরা অবস্থান নির্ণয় করবো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। কয়টা হলো আমাদের দেখি আমরা? 2 2 4 6 10, 10 আর 2 12, 12 আর 6 18, 18 আর 3d তে একটা যাবে, 4s এ দুইটা যাবে, এই 21টা। আমরা জানি যদি s এর আগে d থাকে তাহলে s ও d এর মোট ইলেকট্রন সংখ্যা হয় গ্রুপ সংখ্যা। তাহলে গ্রুপ কত? গ্রুপ হবে 3, যেহেতু 3টা ইলেকট্রন আছে। আর পর্যায় কত? যেহেতু আমাদের সর্বশেষ শক্তি স্তরটা 4 নং শক্তি স্তর, তাহলে পর্যায় হবে 4, পর্যায় 4। এভাবে করে বাদ বাকি আমি তো x এরটা করে দিলাম। হ্যাঁ, x এরটা তোমরা y এরটা করবা প্লাস z এরটা করবা, এটা গেল। এরপরে y তে কি বলছে? ঘর নম্বরে y 0 w এর ইলেকট্রন আসক্তি ও আকারের ক্রম দেখো। y মূল্যটা কি দেখো তো? y 17 বলতে কি বোঝায় বলো তো আমাকে, একটু রিকল করো। এই ম্যাথগুলো করার ক্ষেত্রে তোমাদেরকে পারমাণবিক ভরগুলো একটু মুখস্থ রাখতে হবে, প্রোটন সংখ্যাগুলো। হ্যাঁ, তাহলে 17 বলতে আমাদের বোঝায় ক্লোরিন। হ্যাঁ, এটা একটু মুখস্থ রাখবে। 17 বলতে আমাদের বোঝাচ্ছে হলো ক্লোরিন। এরপর 17 এর পরে কত আছে? জেড আছে আমাদের 14 বলতে কি বোঝায়? 14 বলতে বোঝায় আমাদের সিলিকন 14। আরেকটা কি আছে আমাদের? আরেকটা আছে আমাদের W 11 সোডিয়াম। তাহলে 17 বলতে ক্লোরিন, 14 বলতে সিলিকন, আর 11 বলতে সোডিয়াম। বেসিক্যালি সোডিয়াম ক্লোরিন এগুলো সবগুলো আমরা দেখবো। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করে দেখবে পর্যায় কত, গ্রুপ কত। ঠিক আছে, সিলিকনের ইলেকট্রন বিন্যাস করে দেখবে এর পর্যায় কত, গ্রুপ কত। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করে দেখবে এর পর্যায় কত, গ্রুপ কত। তোমরা সবগুলোই দেখবে, সবগুলো এরা তৃতীয় পর্যায়ের মৌল। সোডিয়াম, সিলিকন এবং ক্লোরিন সব তৃতীয় পর্যায়ের মৌল। প্রথমে আসে আমাদের সোডিয়াম, 11, সোডিয়ামের পরে আসে সিলিকন 14, সিলিকনের পরে আসে আমাদের ক্লোরিন 17। যেহেতু একই পর্যায়ের মৌল, তাই আমরা যত বাম থেকে ডানে যাব তত আকারটা কমবে। তাহলে সব থেকে বড় আকার হবে সোডিয়ামের, সব থেকে তারপরে হবে সিলিকনের, তারপরে হবে ক্লোরিনের আকার সব থেকে ছোট আকার। ওকে, আকার মানে পারমাণবিক ব্যাসার্ধ। হ্যাঁ, আচ্ছা দেখো এর আসক্তি ও ইলেকট্রন আসক্তি সব থেকে কার বেশি হবে? যার আকার সব থেকে ছোট তার ইলেকট্রন আসক্তি সব থেকে বেশি, সে সহজেই ইলেকট্রনকে টান দিয়ে ভিতরে ঢুকাতে পারবে। ঠিক আছে, তাহলে দেখো ক্লোরিনের আকার সব থেকে ছোট, ক্লোরিনের ইলেকট্রন আসক্তি সব থেকে বেশি, তারপরে সিলিকনের, তারপরে সোডিয়ামের। এই যে এটা হলো ইলেকট্রন আসক্তির প্রভাব, এটা আমরা করে ফেললাম ভালো নাম্বারটা। স্টুডেন্ট, রাজশাহী বোর্ডটা দেখো তোমরা এভাবে করে সব তোমরা সব দেখবে একই জিনিস। সি এর অবস্থান নির্ণয় করো। সি বলতে কি বুঝাইছে? সি বলতে 20 থেকে কার? আমরা জানি ক্যালসিয়াম 20 এর ইলেকট্রন বিন্যাস করে অবস্থান নির্ণয় করতে পারবে না? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। তার কথা হলো আমাদের 2 4 6 10, 10 12 6 18। এই 18 আর 2টা যাবে 4s2 তে। তাহলে এর s ও p এর মোট ইলেকট্রন সংখ্যা হলো 8টা, তার সাথে যোগ হবে 10, কারণ s আর p একত্রে থাকে, তাদের সাথে 10 যোগ হয়। তাহলে আমাদের ক্যালসিয়াম হচ্ছে না, s আর p একসাথে থাকে না। তো কি বলতেছি না বলতেছি, সর্বশেষ শক্তি স্তরে আছে আমাদের কে? s। তাহলে s এর মোট ইলেকট্রন সংখ্যাই হবে আমাদের গ্রুপ সংখ্যা। তাহলে এই যে ক্যালসিয়াম হলো আমাদের গ্রুপ 2 এর মৌল, গ্রুপ 2। আর পর্যায় কত দেখি, যেহেতু সর্বশেষ শক্তি স্তর 4 নং, তাহলে পর্যায়ও 4 নং। এরপরে তোমরা দেখো a b ও c এর আকারের ক্রম দেখো তো। এটা কত নম্বর? a হচ্ছে আমাদের 12, তাহলে এই হচ্ছে ম্যাগনেসিয়াম। ইলেকট্রন বিন্যাস করে গ্রুপ এবং পর্যায় নির্ণয় করব। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ম্যাগনেসিয়ামের গ্রুপ 2, পর্যায় 3। এরপরে আমাদের কে আসে? পটাশিয়াম। বিতে হচ্ছে পটাশিয়াম 19, যেহেতু তাই আমরা এটাকে বলতে পারি পটাশিয়াম। পটাশিয়ামের গ্রুপ কত বলতো? দেখি পর্যায় সামনে দেখে বলতেছি। এর গ্রুপ হচ্ছে 1, পটাশিয়ামের গ্রুপ 1 আর পর্যায় 4, গ্রুপ 1 পর্যায় 4, পটাশিয়ামের পরে আসে আমাদের 20 তে হচ্ছে সিতে হচ্ছে আমাদের ক্যালসিয়াম, যেহেতু 20 দেওয়া আছে। ক্যালসিয়ামের গ্রুপ দেখলাম আমরা গ্রুপ 2, পর্যায় দেখলাম আমরা ক্যালসিয়ামের কত জানো? পর্যায় 4। তাহলে আমরা জানি আকারের ক্রম, বাম থেকে ডানে গেলে আকার কমে। দেখো তো 2টা 4 নং পর্যায়ের মৌল আছে, তাই না? আর একটা আছে পর্যায় 3 এর মৌল। তাহলে যেটা পর্যায় 3 এর মৌল তার আকারটা সব থেকে ছোট হবে অবশ্যই, কারণ উপর থেকে নিচে নামলে আকার কি হয়? বাড়ে। তাহলে এই দুইটার আকার সব থেকে বড় হবে, আমাদের পটাশিয়াম আর ক্যালসিয়াম। এখন এদের মধ্যে আবার কার আকার বড়? দেখো একটা আবার আছে গ্রুপ 1 এ, একটা গ্রুপ 2 এ, অর্থাৎ একটা বাম সাইডে, একটা ডান সাইডে। বাম সাইডে যেটা তার আকার বড় হবে অবশ্যই ডান সাইডের তুলনায়। তাহলে বাম সাইডে কি আছে? গ্রুপ 1 এরটা। তাহলে সব থেকে বড় আকার হবে পটাশিয়ামের, তারপরে হবে ক্যালসিয়ামের, তারপরে তার উপরের যে আকার, উপরের আকার কি আছে? ম্যাগনেসিয়াম।
তাহলে তার আকারটা এই যে ম্যাগনেসিয়াম, এটাই তোমাদের আকারের ক্রম। আই হোপ ইউ অল আন্ডারস্ট্যান্ড। যদিও এখন এত ডিটেলসে ভেঙে ভেঙে বলার তেমন একটা সময় পাচ্ছি না, তারপর যতদূর পড়ালাম আই হোপ তোমরা বুঝতে পারছো, ক্যাচ করতে পারছো জিনিসটা। ঠিক আছে, সো এই দুটো অধ্যায় তোমাদেরকে যেভাবে দিলাম, যে জায়গাগুলো আমি টাচ করছি ওই জায়গাগুলো তোমরা ভালো করে করবা। আশা করি এর বাইরে তোমরা কোনো সিকিউ পাবা না ইনশাল্লাহ। আমি অসুস্থ থাকার কারণে তোমাদেরকে এত ভালোভাবে ট্রিট করতে পারি নাই, এত ভালোভাবে বুঝাইতেও পারি নাই, এর জন্য আমি এক্সট্রিমলি সরি ফর অল অফ ইউ, তোমাদের সবার জন্যই এক্সট্রিমলি সরি। আচ্ছা ঠিক আছে, তো দেখো এই জায়গাগুলো থেকে ভালো করে আমি যে জিনিসগুলো দেখা দিচ্ছি ওই জিনিসগুলো একটু তোমার বাড়িতে দেখো, ইনশাল্লাহ এখান থেকে তোমরা কমন পাবা। যদিও আরো অধ্যায় দেওয়া লাগতো, বাট আমি অসুস্থতার কারণে দিতে পারতেছি না, তোমাদের রিয়াদ ভাই হয়তো বাকি কিছুগুলো দিয়ে দিবে তোমাদেরকে ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই ভাইয়ের জন্য দোয়া করবো। আর এই যে এই দুটো অধ্যায় যদি তোমরা এই 1 ঘন্টা 20 মিনিটের ক্লাসটা একটু করতে পারো, তাহলে তোমরা শিওর দুইটা সিকিউ তোমরা কমন পাবা ইনশাল্লাহ, প্লাস এমসিকিউ অনেকগুলো পাবা, যে জায়গাগুলো পড়তে বলছো যদি কেউ ভালোভাবে পড়ো। ওকে, দোয়া আমি আর রাখলাম।